আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আজকে 17 নম্বর ক্লাসে স্বাগত। আজকে আমাদের সিলেবাসে টোটাল মোটামুটি 16টা ক্লাস ছিল, কোর্স প্ল্যানে আর কি, কোর্স। হ্যাঁ, তো 16টার জায়গায় আজকে হচ্ছে 17 নম্বর ক্লাস চলতেছে, একটা বেশি। তো আর একটা ট্রান্সলেশনের উপরে ক্লাস নেওয়ার আমার ইচ্ছা আছে। ট্রান্সলেশন আর আরেকজন বলছিলেন যে পরীক্ষা এক্সামের মধ্যে আপনাদের যে ট্রান্সলেশন আসছে এটা করাই দেওয়ার জন্য। তা আমি হচ্ছে প্রশ্নটা দেখি নাই, তবে আরেফিনকে বলে রাখছি যদি ওরা মনে করে তাহলে আমরা ওই ট্রান্সলেশনের উপরে ক্লাস নিতে পারি, এক্সামের ট্রান্সলেশন বা আলাদা ট্রান্সলেশন। তো এটা দিয়ে 18 নম্বর ক্লাস হবে। আর যদি কোনো ক্লাস এক্সট্রা দরকার হয় আপনারা চ্যাট গ্রুপে পরে জানায়েন, ওই অনুযায়ী ডিসিশন নিব যে ক্লাস কি আর নেওয়া যাবে কি যাবে না। তবে আমি বলেছিলাম যে মানে একটা সামারি আর একটা হচ্ছে টিচার রাইটিং, এই দুইটার উপরে দুইটা ক্লাস, টোটাল 20টা ক্লাসের মতো বলেছিলাম। কিন্তু যদি এরগুলা দরকার হয় নাকি ট্রান্সলেশন দরকার নাকি এক্সামের সলিউশন দরকার সেটা আপনারা টেলিগ্রাম গ্রুপে জানাইলে পরে হচ্ছে যে আমি চিন্তা ভাবনা করে ক্লাসের শিডিউল ওইভাবে জানাই দিব। তো এটা হচ্ছে যে সহসাই মানে 2-3 দিনের মধ্যে হবে না, একটু সময় লাগবে। এটা একটা। আর তো আজকে মোটামুটি ধরেন আপনাদের সিলেবাস যা যা ছিল, সিলেবাস মানে রিটেনের সিলেবাসের আজকে এস এর ক্লাস, তো রিটেনের সিলেবাসের ক্লাস শেষ হয়ে যাবে। আর একটা এসে আর অথবা ট্রান্সলেশনেরও ক্লাস নেওয়া যেতে পারে, সেটা পরে আপনারা টেলিগ্রাম গ্রুপে আপনাদের মতামত দিলে ওই অনুযায়ী আমি ডিসিশন নিব যে কিসের ক্লাস নেওয়া যায়। তো এটাই মূলত বক্তব্য। তো মোস্টলি হচ্ছে যে আজকে দিয়ে সিলেবাসের কাহিনী শেষ আর কি অনেকটা। তো আজকে হচ্ছে এসে রাইটিং, যেহেতু আরেকটা নেওয়ার আমার ইচ্ছা আছে বা যদি আপনাদের প্রয়োজন হয় নিতে হবে, এই জন্য আমি এটার 1 রাখছি, হয়তো 2 আর একটা হইতে পারে। তবে আজকে আমরা বেসিক মানে লেখার নিয়ম কানুন, মানে কিভাবে আপনি ভালো নাম্বার পাবেন, কিভাবে অন্যদের চেয়ে আলাদা হবেন আপনি, মানে অন্য কারোর সাথে আপনার এসে মিলবে না, মানে আপনি কিভাবে আলাদা ট্রেন্ড ফলো করবেন সেটা আমরা আজকে দেখানোর চেষ্টা করব, একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আর ক্লিয়ার আপনারা বক্তব্য আমি কি বলেছি আপনাদের পরবর্তী ক্লাস আপনাদের টেলিগ্রাম গ্রুপে ডিমান্ড অনুযায়ী আগামী 1 সপ্তাহের মধ্যে না, নেক্সট 1 উইক পরে, মানে আপনারা এর মধ্যে সাজেশন দিতে থাকবেন, যদি কোনো কিছু দরকার হয় সেটা জেনারেল গ্রুপ অথবা ইয়াতে বলবেন, ওই অনুযায়ী আমি আমাদের অ্যাডমিন এবং আরিফিনের সাথে কথা বলে ডিসিশন নিব যে কোন বিষয়ের উপর 2-1টা ক্লাস নেওয়া যায়। এটা হচ্ছে মেসেজ। আর অফিসিয়ালি মানে হচ্ছে আমাদের সিলেবাসের ক্লাস আজকে অলমোস্ট শেষ হয়ে যাবে, তবে আরেকটা এসএ 2 এর উপর একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, সাথে একটা ট্রান্সলেশন। এই হচ্ছে মেসেজ। ক্লিয়ার সবার এই মেসেজটা? ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসেন আমরা শুরু করি। শুরু করার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এটা ট্রান্সলেশন বেসিক্স এর ক্লাস না, কিন্তু ওই যে এই স্লাইড গুলো আগে দেখানো হয়েছে ওইখান থেকে নেওয়া, তো এই জন্য ক্লাস 2 দেয়া আছে, ক্লাস 2 না এটা। হ্যাঁ, এইরকম কিছু স্লাইডে থাকবে এই যে গত বছরের ইয়ার জন্য, মানে এটা আগে দেখানো হয়েছে তো এই জন্য ওই স্লাইড গুলো ওখান থেকে নেওয়া। 45তম বিসিএস আমরা ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম পেয়েছি, আর হচ্ছে অটোবায়োগ্রাফি অফ ক্রিপলড ফ্রিডম ফাইটার। তো মোস্টলি মানে দেশের অবস্থা অনুযায়ী ফ্রিডম ফাইটার বা মুক্তিযুদ্ধ নিয়ে আপাতত প্রশ্ন আসবে না। তার মানে এটা না যে আওয়ামী লীগ নাই যে জন্য মুক্তিযুদ্ধের প্রশ্ন আসবে না, অবশ্যই আসবে। তবে এটা নিয়ে প্রচুর প্রশ্ন আসছে, তো হয়তো একটু অফ যাবে আপাতত, এটা একটা ব্যাপার। আর রিফিউজি যেহেতু চলে আসছে, সুতরাং রোহিঙ্গা রিফিউজি এটা আপাতত আসার সম্ভাবনা নাই। আমি কিন্তু এখন এসএস সাজেশন দিচ্ছি আপনাদেরকে, খেয়াল করেন, আপনারা নোটও করেন সামনে। 44তম বিসিএস এ গিয়ে আপনার বঙ্গবন্ধু এন্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আসছে, তো বললাম এটা একটু কম ইম্পর্টেন্ট এই জন্য কেটে দেওয়া হয়েছে। রোল অফ মিউজিক ইন সোসাইটি, এটারে আমরা জেনারেল ক্যাটাগরিতে ফেলছি। অলওয়েজ জেনারেল ক্যাটাগরি থেকে একটা এসে আসবে যদি এরকম 3টে আসে। হ্যাঁ, তো এই জেনারেল ক্যাটাগরিটা আপাতত আমরা অফ রাখতেছি, কারণ জেনারেল যে কোনো কিছু থেকে আসতে পারে। তো যেটা আমরা আইডিয়া করতে পারবো যে কি থেকে আসতে পারে, ধরেন এই যে এটাকে আমি কালার করেছি কেন, বলছে যে রাশিয়া ইউক্রেন ওয়ার এন্ড ইটস ইম্প্যাক্ট অন ওয়ার্ল্ড ইকোনমি। এটা কালার করার কারণ হচ্ছে যে তখন 44তম বিসিএস যখন চলতেছিল তখন এই ওয়ারটা ছিল হট ইস্যু। এখন কোন ওয়ারটা হট ইস্যু বলেন? ইসরায়েল প্যালেস্টাইন বা মিডল ইস্ট ইস্যু না, মিডল ইস্ট ক্রাইসিস। তাহলে এই একটা সাজেশন হয়ে গেল।
নাম্বার 1 লিখে ফেলেন। তারপরে 43তম বিসিএস এ গিয়ে মুজিবিয়ার এবং গ্র্যান্ড সেলিব্রেশন অফ বঙ্গবন্ধু এন্ড বার্থ অ্যানিভার্সারি আসছে, এটা এখন আর আসবে না, এই জন্য কেটে দেওয়া হয়েছে। কোনো সন্দেহ নাই যে আওয়ামী লীগ সরকার আবার না আসলে আর এটা আসবে না। শেখ মুজিবকে নিয়ে আপাতত কোনো প্রশ্ন হবে না, পরে হইতে পারে, আওয়ামী লীগ না আসলেও হইতে পারে, কিন্তু এখন না। গ্লোবাল কম্পিটেন্স এন্ড 21st সেঞ্চুরি হায়ার এডুকেশন, যেহেতু এডুকেশন নিয়ে রিসেন্টলি 43তম বিসিএস আসছে, এখন আসার সম্ভাবনা যদিও কম, কিন্তু দেখেন এখন হায়ার এডুকেশন নিয়ে প্রচুর কথা হচ্ছে। দেখেন তাইলে এখানে যেটা আসতে পারে বা এরকম যদি হায়ার এডুকেশন নিয়ে কিছু আসে, তাইলে হচ্ছে রিফরমেশন ইন, যেন ঢাকা ইউনিভার্সিটি ওই দিন ভিসি সহ মুজাফফর আহমেদ অডিটোরিয়ামে কিছু শিক্ষক এবং ঢাকা ইউনিভার্সিটি একটা প্রস্তাব বা তারা হচ্ছে যে হায়ার এডুকেশন হলের যে ব্যবস্থা এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। তো যেহেতু মোরলেস এটা নিয়ে দেশে আলোচনা হচ্ছে, এই জন্য হায়ার এডুকেশন থেকে যেহেতু হায়ার এডুকেশন চলে আসছে, আপনি এডুকেশন সিস্টেম রিফরমেশন এটা ইম্পর্টেন্ট লেখেন। এডুকেশন সিস্টেম রিফরমেশন আমি এটারে 60% ইম্পর্টেন্ট ধরলাম, কারণ হচ্ছে এবং এটা নিয়ে আপনি আইডিয়া গুলা জেনে যাবেন, এটা মুখস্থ করার কিছু নাই। কারণ আগের সিলেবাস কি ছিল, এর মধ্যে ছেলে মেয়েদের কি ক্ষতি হয়েছে, তারা কি অনেকে মোবাইলের প্রতি কি আসক্ত হয়ে গেছে মোবাইল বেসড হওয়ার কারণে, বাবা মা কি তাদের উপর কন্ট্রোল হারাই ফেলছে, এরকম নানা ইস্যু আসতে পারে। যে এডুকেশন সিস্টেম যে রিফর্ম করছি আমরা কেন, বা রিফরমেশন সামনে আসতেছে, সুতরাং আপনাদের পরীক্ষা যেহেতু দেরি আছে, তাহলে এডুকেশন সিস্টেম রিফরমেশন এটা আসতে পারে, হায়ার এডুকেশনটা নাও আসতে পারে। তো এডুকেশন সিস্টেম রিফরমেশনের মধ্যে হায়ার এডুকেশনের রিফরমেশনটাও আসবে। সাজেশন নাম্বার 2 বুঝা গেছে। এখানে আসছে সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ ফরেন রেমিটেন্স, 43-এ আসছে। তো তো ফরেন রেমিটেন্সে আমি একটু কম গুরুত্ব দিচ্ছি, তবে একটু হালকা পড়ে নিতে পারেন, এটা আমি সাজেশনে রাখতেছি না, হালকা পড়ে নিবেন, রিসেন্ট ডাটাগুলো দেখে নিতে পারেন। 41তম বিসিএস এ বাংলাদেশের গ্রাজুয়েশন টু মিডল ইনকাম কান্ট্রি, মিডল ইনকাম কান্ট্রি না দিয়ে মানে এসডিজি নিয়ে কিছু কথাবার্তা সামনে হবে। এসডিজিটা মানে আমার মনে হয় গুরুত্বপূর্ণ, এটা 3 নাম্বার সাজেশন। এসডিজির গোলস টোলস এইসব। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আর লিবারেশন ওয়ার আপাতত আসবে না, সুতরাং এটা বাদ। সোশ্যাল মিডিয়া টিনেজ ডিপ্রেশন এখন আসার কোনো সম্ভাবনাই নাই, কারণ আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে যারা আসক্ত হয় তারাই জেনজি, এবং তারাই আন্দোলন সফল করছে। জেনজি এবং মাস মুভমেন্ট, মাস আপরাইজিং, এটা নিয়ে আসতে পারে, এটা 4 নাম্বার। অথবা এই যে এই টাইপের স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, দা মানে কি চ্যালেঞ্জেস, মাস আপরাইজিং এর আফটার চ্যালেঞ্জেস, এখানের মধ্যে আপনার কি চলে আসে, ইন্টারিম গভর্নমেন্টে চলে আসে, ইন্টারিম গভর্নমেন্টের চ্যালেঞ্জেস মাস আপরাইজিং এর সাথে মিলাইও আসতে পারে, এটাও আসতে পারে। চ্যালেঞ্জেস ইন্টারিম গভর্নমেন্ট, চ্যালেঞ্জেস অফ বা চ্যালেঞ্জেস টু ইন্টারিম গভর্নমেন্ট, চ্যালেঞ্জেস অফ দেন চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস মানে এটা নানা ভাবে আসতে পারে যে এটা, তাহলে এটা 5 নাম্বার। 40তম বিসিএস এ আসছে লিটারেচার এন্ড সোসাইটি, এটা একটা জেনারেল টপিক, এটা আমরা বাদ দিলাম। তবে এবার ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স যদিও আসছে, এটা অন্যভাবে আসতে পারে, এটা আমি 6 নাম্বারে রাখলাম এবং ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। গুড গভর্নেন্স, করাপশন, এই যে প্রিভিয়াস গভর্নমেন্টের যে দুর্নীতি বা এই যে গত ফ্যাসিজম, এখানে আমি ফ্যাসিজমটার সাথে এটার সাথে পড়ি ফেলতে হবে, মানে গত গভর্নমেন্টের 15 বছর নিয়ে আমি একটা আর্টিকেল আপনাদেরকে শেয়ার করেছি, ওইটা একটু দেখে নিবেন। এবং ইন্টারিম গভর্নমেন্ট আর কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে আমি ওই দিন ক্লাসে বিশাল একটা পার্থক্যের কথা বলছি, সাংবিধানিক ভাবে কি পার্থক্য, কেয়ারটেকার গভর্নমেন্টের একটা কি আছে, মানে বাধ্যবাধকতা আছে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে যদি দেশে কোনো বড় ধরনের দুর্যোগ বা কোনো অসুবিধা না থাকে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের এরকম কোনো নিয়ম নাই। ইন্টারিম গভর্নমেন্ট ইয়াতে সদস্য থাকবে 11 জন, এবং এটা সংবিধান অনুযায়ী স্বীকৃত ছিল এক সময়, যেটা মনে সম্ভবত 15তম সংশোধনের মাধ্যমে বাতিল হয়েছে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে কতজন উপদেষ্টা থাকবে এটার কোনো নির্দিষ্ট নাই, এটা ডিপেন্ড করবে। এবং এটা হচ্ছে যে বিপ্লবী সরকার পদ্ধতি, এটা অবশ্যই সাংবিধানিক কাঠামো ফলো করবে না। হ্যাঁ, তারপর এটা সমস্যা কিছু আছে, সংবিধানের সমস্যা ফরদ মাজারের একটা শেয়ার করবো বলছিলাম, তবে ওই সমস্যাটা হচ্ছে যে বর্তমান রাষ্ট্রপতির আন্ডারে ক্ষমতা করা। তারপরে আরো একটা জিনিস এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে যে সংবিধান, মানে এটা এখন কি হবে এটার সেটা আমরা পরে দেখবো। সংবিধান কি সংশোধন হয়, রিফরমেশন হয়, সংস্কার হয়, নাকি হচ্ছে যে
রিরাইটিং কনস্টিটিউশন, এটারে 7 নাম্বার দিতে পারেন। করাপশন এইভাবে আর আসবে না, তবে ওই যে গত সরকারের দুর্নীতির মধ্যে ওই আর্টিকেলের মধ্যে ঢুকে যাবে। রোহিঙ্গা আপাতত আর আসবে না, যেহেতু গতবার চলে আসছে। আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার এটা আর আসবে না, এটা ইম্পর্টেন্ট না। তবে বাংলাদেশের ওই যে আমরা একটা আর্টিকেল করেছি না, আর্টিকেল মানে মনে আছে, ওই যে প্রথম আলোর সানাউল্লাহ মানে যেটা অনুবাদ করছি, ওইটা থেকে বাংলাদেশের ইকোনমি, ওইটা মিলায়া বাংলাদেশের রিসেন্ট ইকোনমি দেখে নিবেন। অ্যাসিউরেন্সও আছে কিছু, তবে অ্যাসিউরেন্সের অনেক কিছুই আপনাদের রিরাইট করতে হবে, দেখতে হবে। আমি আজকেও কিছু নজির দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এটা গ্রুপে শেয়ার করা আছে, কামরুল হাসান শুভ, ওই যে গত 15 বছরের সরকারের ছবি দেয়া আছে, ক্রোনি ক্যাপিটালিস্ট নাকি যেন নাম। আচ্ছা, এই যে প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, মনে রাখেন যে কনফার্ম এটা থেকে একটা প্রশ্ন হবে। এই যে ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং, এই যে একবার আসছে না নেচার ভার্সেস নার্চার, এই যে এটা নেচার ভার্সেস নার্চার মানে হচ্ছে প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, এটা আরেকবার অন্যভাবে আসছে। আবার এটা কি হিসাবে আসতে পারে? এনভায়রনমেন্টাল পলিউশন হিসেবে আসতে পারে, পলিউশন। আবার এটা কিভাবে আসতে পারে? ক্লাইমেট ক্রাইসিস হিসেবে আসতে পারে, ক্লাইমেট ক্রাইসিস, অথবা গ্লোবাল ওয়ার্মিং হিসেবে আসতে পারে। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ থেকে ক্লাইমেট ডিপ্লোম্যাসি নিয়ে এখন কথা হবে। ক্লাইমেট ডিপ্লোম্যাসি খুব ইম্পর্টেন্ট। ক্লাইমেট ডিপ্লোম্যাসি, আমরা কিভাবে ডিপ্লোম্যাসি করে আমাদের অনুন্নত দেশ যারা যারা হচ্ছে যে কোস্টাল মানে ল্যান্ড যারা মানে যারা কোস্টাল এরিয়াতে যেসব দেশের তারা কিভাবে ডিপ্লোম্যাসি করবে, তারা কিভাবে ক্ষতিপূরণ আদায় করবে, তারপরে কিভাবে নেগোশিয়েট করবে, কিভাবে লবিং করবে, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো আপাতত বাদ। গ্লোবাল ক্লাইমেট ক্রাইসিস আসছে, এবার হচ্ছে যে ক্লাইমেট ক্রাইসিসের যে প্রভাব অন বিডি, এটা ইম্পর্টেন্ট হইতে পারে, বুঝছেন? এই যে ক্লাইমেট নিয়ে যত আছে, ক্লাইমেট ডিপ্লোম্যাসি, ক্লাইমেট চেঞ্জেস, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ, এটা আসবে, আবার ঘুরে ফিরাই বিভিন্ন ভাবে আসবে। প্রোটেক্টিং এনভায়রনমেন্ট যেভাবে আসছে, বাংলাদেশি কালচার এটা জেনারেল টপিক, জেনারেল টপিক আমরা আপাতত ধরতেছি না। এটা প্রোটেক্টিং দ্য নেচার একটু আগে বলছি। আর এগুলো আসলে আপনি আপনার মতো করে এতদিন যে রাইটিং স্কিল শিখছেন ওইটা দিয়ে লিখে দিবেন। এই হচ্ছে যে একটা সাজেশন আমি দিছি। 7টা কি 8টা হয়েছে, ঠিক না? এবার আসেন, এটা এখনকার জন্য, যদি সময় জায়গায় সাজেশন কিছুটা চেঞ্জ হইতে পারে। এবার আসেন, আমরা দেখব যে আপনার অ্যাসিউরেন্সের মধ্যে যতগুলা আপনার এসে আছে সেগুলারে আমরা এক জায়গায় নিয়ে আসছি। দেখেন, রিসেন্ট ইস্যুতে ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম এগুলো আর আসবে না, রাশিয়া ইউক্রেন ওয়ার আসবে না, এটার সাথে কি আসবে আমরা বলে দিছি। রিসেন্ট ইস্যুতে যা যা দিয়ে আছে, পদ্মা ব্রিজ ডেভেলপমেন্ট, এইসব, এলডিসি গ্রাজুয়েশন, ইম্প্যাক্ট অফ প্রাইস হাইকেরটা মোটামুটি একটু হালকা ইম্পর্টেন্ট হইতে পারে, তবে আমি আপাতত ধরতেছি না। এখানে একটা শুধু ইম্পর্টেন্ট, প্রিপেয়ারিং ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড অপরচুনিটিজ এন্ড চ্যালেঞ্জ, এই একটা রিসেন্ট ইস্যু থেকে। আর যত ইস্যু আছে ইয়াতে দেয়া আছে, মানে আপনার নতুন অ্যাসিউরেন্সের সবগুলাই হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড, অতএব এটা আসবে না। আমি এখান থেকে একটা পিক করছি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা গভর্নমেন্ট চলে গেল, ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা অলরেডি সাজেশনে আমি দিয়ে দিছি একটু আগে, এই যে এটা একটু আগে সাজেশনে দেওয়া হয়েছে, ঠিক না? আর এটা হচ্ছে নতুন যোগ হয়েছে, তার মানে 8 বা 9 নাম্বার হয়েছে, ঠিক আছে? তারপরে আসেন বঙ্গবন্ধু লিবারেশন ওয়ার ইস্যুজে, তেমন কিছু ইম্পর্টেন্ট নাই, কারণ এগুলা আসবে না আপাতত, এটা বাদ। হ্যাঁ, আপাতত বাদ আর কি, পরে আসবে। লিবারেশন ওয়ার তো অলওয়েজ ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইম্পর্টেন্ট, এগুলো কোনো সরকারের সাথে রিলেটেড না। আচ্ছা, ন্যাশনাল এন্ড গ্লোবাল ইস্যু, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কমিউনাল হারমোনি, মাইন্ড ইট। কারণ বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কমিউনাল হারমোনি এন্ড বাংলাদেশ। বাংলাদেশে কমিউনাল হারমোনিটা খুবই ইম্পর্টেন্ট, এবং কমিউনাল ভায়োলেন্স, রায়ট, তারপরে হিল ট্র্যাক্সের যারা মাইনরিটি আছে, মাইনরিটি রাইটস, এইসব নিয়ে মানে একটু পড়ে যাবেন, তবে এটা খুবই ইম্পর্টেন্ট কমিউনাল হারমোনি। হ্যাঁ, তারপরে ওমেন, দুইটাই একই, কাছাকাছি, দুইটা মিলাই পড়তে হবে। হ্যাঁ, ওমেন এম্পাওয়ারমেন্ট বা আনপেইড কেয়ার ওয়ার্ক। আনপেইড কেয়ার ওয়ার্কটা ইম্পর্টেন্ট ছিল, এখন গুরুত্ব একটু কমে গেছে, কারণ হচ্ছে
গভর্নমেন্ট, তবে এটা যদিও মোটামুটি আলোচিত বিষয় তো আসতেও পারে, দেখে নিতে পারেন হালকা। আমিও হয়তো এসএ 2 নাম্বার ক্লাস নিলে এটা নিয়ে আলোচনা করবো। তাহলে এটা হচ্ছে 9 নাম্বার হইলো মনে হয়, না 10, এটা 9। আচ্ছা, আর ক্লাইমেটের গুলা তিনটাই বলে ফেলছি অলরেডি। এই যে ফ্লাডস ইন বাংলাদেশ কজেস এন্ড সলিউশন, এখানে ওই যে উনি যেটা বলছে শ্যামলী জান্নাত, ফ্লাশ ফ্লাডস, এটা এটা নিয়ে একটা স্টাডি করতে পারেন আপনারা। এই যে বাংলাদেশ বিডিএসএফ একটা গ্রুপ আছে, ওখানে ওই নদী নিয়ে একটা আলোচনা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, আমি অবশ্য নিজে ছিলাম। যে বাংলাদেশের মধ্যে আন্তঃনদী প্রায় 54টা নদী আছে। এই নদীর মধ্যে যদি 8টা নদী নিয়ে আপনি ভারতের সাথে নেগোসিয়েশনে আসেন গঙ্গা সহ, তখন দেখবেন এই যে ফ্লাডের সমস্যাটা সমাধান হয়ে যাবে। যে 54টা নদীর মধ্যে সবগুলো সিগনিফিকেন্ট না, সিগনিফিকেন্ট নদী হচ্ছে 8টা। যেমন হচ্ছে যে ত্রিপুরা থেকে যেগুলো আসছে ওই দিক থেকে গোমতী, তারপরে ফেনী নদী বা এগুলা, তারপরে এখান দিয়ে গঙ্গা, তারপরে তিস্তা, এই মিলায়া তারপরে সুরমা কুশিয়ারা বোধ হয়, এরকম 8টা নদী। এই 8টা নদী নিয়ে যদি আমরা ইয়া করি, মানে ডিপ্লোম্যাসি করি, তাহলে আপনার মানে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। মানে এই যে আমাদের এই যে এই ফ্লাড বা ধরেন আপনার যখন পানি পাই না আমরা, এটার একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে। যেমন ধরেন উত্তরবঙ্গে যদি তিস্তার আপনি পানি না থাকে, ওই অঞ্চলে বিশাল যে চাষ, ওইটা খুব বাধাগ্রস্ত হবে। তো চাষ যদি ঠিক মতো না হয়, তাহলে আপনার চালের দাম, সবজির দাম, অনেক কিছুর দাম বেড়ে যাবে। সেটা আমাদের ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলবে, খুবই গুরুত্বপূর্ণ। তো ইন্ডিয়ার সাথে রিলেশন এবং পানি, ওয়াটার ডিপ্লোম্যাসি, হ্যাঁ, যেটা নিয়ে এখন কথা হচ্ছে, ইউনুস কথাবার্তা বলতেছে ওয়াটার ডিপ্লোম্যাসি নিয়ে। তো এটা মানে আপনি মানে সোজাভাবে নেওয়া যাবে না। আর ওই ফ্লাডের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লাশ ফ্লাডস। এবং মনে রাখবেন যে যেই সব কথা ছড়াচ্ছে যে ইন্ডিয়া ওই যে তাদের ওই যে ডুম্বুর মানে জায়গা, ডুম্বুর নাকি যেন, ওইটার বাদ ছেড়ে দিছে, এই জন্য হচ্ছে যে বন্যা হয়েছে, এটা আসলে সত্য কথা না। ওইটার ছাড়ার কারণে কিছু পানি আসছে। বেসিক্যালি যেই পরিমাণ বৃষ্টি হয়েছে বাংলাদেশে 3 মাসে, যে পরিমাণ বৃষ্টি হয় বর্ষায়, ওইটা এই 4 দিনে হওয়ার কারণে আসলে বেসিক্যালি মূল কারণ হচ্ছে এটা, এটার কারণে বন্যা হয়েছে। এবং মানুষ মাঝখানে যে গঙ্গার ইয়ার পানি ছেড়ে দিছে, ওই যে আপনার গঙ্গার, যেটার কারণে বলছে যে ইন্ডিয়া ওখান দিয়ে পানি ছেড়ে দিছে। আসলে বেসিক্যালি এটা প্রত্যেক বছরই হয়, এবং ওটা একটা নির্দিষ্ট লেভেল আছে, ডেঞ্জার লেভেল। ওই লেভেলের উপরে না গেলে এটা বন্যার কোনো আশঙ্কাই থাকে না। এটা হচ্ছে একটা রেগুলার প্রসেস। পানির উচ্চতা একটা নির্দিষ্ট লেভেলে গেলে অটোমেটিক হচ্ছে যে আপনার ব্যারেজ গেট, ব্যারেজ নট হচ্ছে বাঁধ না, বাঁধ আর ব্যারেজ আলাদা জিনিস। তো ওটার গেট খুলে যায় এবং পানি ছুটতেই হবে, নাহলে ব্যারেজ ভেঙে যাবে। তো এটা একটা রেগুলার প্রসেস হিসেবে আসছে। তো এটা ইম্পর্টেন্ট, এটা বুঝা। মানে আপনি ইন্ডিয়ারে দোষ দিয়ে ঢাকা লিখে ফেলবেন, ইন্ডিয়ার অনেক জায়গায় আমাদের উপর অন্যায় করতেছে, আমরা সেখানে নির্দিষ্ট জায়গায় ইন্ডিয়ারে ধরতে হবে, আজাইরা ধরে লাভ নাই। যেমন ইন্ডিয়া তিস্তার পানি সমাধান করতেছে না আমাদের সাথে, গঙ্গার পানিতে 26 সালে চুক্তি শেষ হবে, যে চুক্তি অনুযায়ী যে পরিমাণ পানি দেওয়ার কথা, সময় মতো ইয়া করার কথা, সেটা তারা করতেছে না। সেটা নিয়ে আপনি কথা বলেন, কিন্তু আপনি আজাইরা কথা বইলা, পলিটিক্যাল কথা বইলা খুব বেশি লাভ হবে না। এটা এটা মাথায় রাখতে হবে, মানে আমার ডিপ্লোম্যাট হইতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে যে 11 নাম্বার সাজেশন, গ্রিন ইকোনমি বা গ্রিন সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। কিছু গোলস এর মধ্যেও এটা আসবে। আর ডেমোক্রেসি, গুড গভর্নেন্স বা গুড গভর্নেন্স নিয়ে আমি বলে ফেলছি। আর এখন এই যে কোটা আন্দোলন যেহেতু হইছে, তারপরে ওই যে বয়স 35 করার কথা বলছে, এই জন্য আনএমপ্লয়মেন্টটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। আচ্ছা, আর রিনিউয়েবল এনার্জি অলওয়েজ ইম্পর্টেন্ট, এটা দেখবেন, এটা হচ্ছে 12 নাম্বার। আর হায়ার এডুকেশন নিয়ে কি বলছি বা এডুকেশন নিয়ে কি বলছি আপনারা জানেন। এই টোটাল আমি আপনাদেরকে 12টা সাজেশন দিছি। এই 12টা সাজেশনের সাথে আর কি যোগ হবে, মিডল ইস্ট ক্রাইসিস বলে ফেলছি, তারপরে ইন্টারিম গভর্নমেন্ট বলে ফেলছি, বাংলাদেশের ইকোনমির কথা বলে ফেলছি, তারপরে হচ্ছে আর কিছু বলছিলাম আগে, ক্লাইমেট চেঞ্জের কথা বলছি, ব্লু ইকোনমি। আপাতত আমার সাজেশন হচ্ছে এই 12টা, এই 12টা জেনজি। আচ্ছা, ফারাক্কাবাদ নিয়ে কথা না বললে আপনি ওই যে ফারাক্কার ইয়া যেখান থেকে ছাড়ে, ওই জায়গার নাম হচ্ছে আপনার নামটা এখন মনে আসতেছে না, ওইটা নিয়ে কথা বলতে হবে। আমাদের এই ডিপ্লোম্যাসিটা বুঝতে হবে। এই 12টা আমি যে সাজেশন দিছি, আপনাদের কাজ হচ্ছে এই 12টারই হ্যান্ড নোট তৈরি করে ফেলা, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে। এবং কিভাবে এই হ্যান্ড নোট তৈরি করবেন সেটারই দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিব, এবং এসে আসলে কিভাবে সাজাবেন,
কিভাবে লিখবেন, কিভাবে লিখলে আপনি অন্যদের চেয়ে বেশি মার্ক পাবেন। যেন নর্মালি পোলাপাইনে 50 নাম্বারের জন্য আগে সাধারণত 19-20 সর্বোচ্চ 22 পায়, এই কারণে তাদের ইংরেজিতে নাম্বার কমে যায়। কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদেরকে এরকম সাজেশন বা এরকম দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের মার্ক এখান থেকে মিনিমাম 30-এর উপরে যায়, অ্যাটলিস্ট 30-এর উপরে। 30-35 তো হিউজ নাম্বার। 30-32 পাইলে আপনার অটোমেটিক, মানে ইংরেজিতে 120 পাইলে আপনি ক্যাডার। তো এই ক্ষেত্রে এস এর নাম্বার আর ট্রান্সলেশনের নাম্বার খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরিফা সিদ্দিকে আপনি আবার শুনে নিবেন রেকর্ড, আপনি মানে পরে জয়েন করছেন, আমি অনেক কিছু বলে ফেলছি মুক্তিযুদ্ধ নিয়ে, ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এবার আসেন আমরা এবার ক্লাসে চলে আসি। আমি বেসিক্যালি যদি ক্লাস 2 নিই তাহলে ওমেন্স আনপেড কেয়ার ওয়ার্কের উপর নেওয়ার ইচ্ছা আছে, এখনো জানি না কি নিয়ে হবে। তবে আজকে আমরা যেই আলোচনা করব সেটা বেসিক্যালি ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট ক্রাইসিসের উপর, এতটুকুর উপরে থাকবে। এটা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এটা আমি আমার গুরু থেকে শিখছি, মানে আমি একজন আমার শিক্ষক ছিলেন শাহাদাত ভাই, তো উনি বেসিক্যালি এটা দিয়ে পড়াইছিলেন অনেক আগে, এবং ওনার একটা পদ্ধতি আছে এসে রাইটিং এর। তো আমার পদ্ধতিটা যদি একটু হালকা আলাদা, বেসড অন ওনার উপরে আর কি। তো আমি ক্লাইমেট চেঞ্জের উপরে আপনাদেরকে একটা এসে দিব, সাথে একটু আপনাদেরকে হালকা একটা প্যারা লাগাইতে হবে। তো সেটাও ওনার ওই ক্লাইমেট চেঞ্জের একটা রচনা আছে, ওটা ছায়া অবলম্বনে করা। তো আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে বাজারে। এবং এখানে আমি একটু একটা গাইডের সমালোচনা করতে হবে, যে এই জন্য না যে গাইডটা খারাপ, গাইডটা ভালো, আমিও ফলো করি, কিন্তু কিছু জায়গায় রচনার ক্ষেত্রে ওইটা আমরা কি কি এড়াই চলবো এটা আমি বলে দিব। হ্যাঁ, একটা গাইডের সবকিছু তার ভালো না, কিন্তু গাইডটা কিনতে হবে, ওটা ভালো হয়তো কিনি আমরা বা সাজেশন দেই, সেটা অ্যাসিওরেন্স আমি বলে দিচ্ছি একটু পরে। প্রথমে আমরা এই যে এখন এসে শুরু করার আগে আপনারা একটা কাজ করবেন, মনে করেন আপনার একটা এসে আসছে যেটার নাম হচ্ছে মাই ফাদার। এখন আমি আপনাদেরকে বললাম যে প্রথমে স্টার্টিং 3টা সেন্টেন্স ইন্ট্রোডাকশনের, এটা আপনি লিখেন, সবাই লিখেন। এটার একটা কাহিনী আছে, লেখার পরে বুঝবেন কেন লিখতে বলছি। সবাই 3টা সেন্টেন্স লিখবেন মাই ফাদার সম্পর্কে, লেখেন। তারপরে বলতেছি সময় হচ্ছে 3টা সেন্টেন্স লেখার জন্য প্রতিটার জন্য 1.5 মিনিট করে, 4.5 মিনিটস। একজনের প্রথম লাইন হচ্ছে যে ফাদার is not only defined by biological connection to a child, not only this and but also নাই, সুতরাং সেন্টেন্স হয় নাই। সেকেন্ড হইলো, দ্বিতীয় জন লিখছেন ফাদার্স মেক্স এ ভাইটাল কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স ডেভেলপমেন্ট। তাহলে এটার মাই ফাদার হইলো না, এটা হচ্ছে যে ফাদার্স কন্ট্রিবিউশন টু চিলড্রেন ডেভেলপমেন্ট, প্যারাগ্রাফের বা রচনার নাম হইতে হবে এটা। শান্তনুদ লিখছেন ফাদার অ্যান্ড সান ইজ, কেমনে হয় এটা, আর হবে। আচ্ছা, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রিলেশন অন আর্থ, তাহলে ফাদার সান রিলেশন এটার হবে এটা, তাহলে এটা টপিক সেন্টেন্স হয় নাই। তারপরে every man has an inspiring, beloved and eternal loving person in his life, and my father is that person to me. Arifa Siddiqui এটা comparatively good. আচ্ছা, there may be many bad people in the world, but you will never find a bad father. চমৎকার তোমার মন্ডল, আমি এটাই চাইছিলাম যে কেউ একজন কোড দিয়ে শুরু করুক। কিন্তু if there were a second life in afterlife, I would like to see myself again as a son of my father. My father, hardworking, honest, and হ্যাঁ, তোমার মন্ডল এই পর্যন্ত আগায়া, ভেরি গুড। My father, this phrase reflects a deep emotion, respect, and আচ্ছা, ভেরি গুড। মাসুমুল্লাহর প্রথম লাইন খারাপ হয় নাই। Father is a person who is responsible for his child's present, past, and future. Father is like a banyan tree who provides shelter to birds. My father is a banyan tree of my life who still cares for me as if I'm a little bird who can not survive outside the rain of the tree. He's someone for whom I. এখন তোমার মন্ডলকে ছাড়াই গেছে হচ্ছে শ্যামলী জান্নাত। আমি যদি নাম্বার দেই তাহলে হচ্ছে যে তোমাল মন্ডল পাবে 10-এ 6.5, আর শ্যামলী জান্নাত পাবে 10-এ 7.5। মানে এটা পিএসসির হিসাবে আর কি।
আর হচ্ছে কেন বলতেছি, তমাল মন্ডল হচ্ছে যে একটা কোট দিছে যেটা খুবই ভালো হইছে, কিন্তু কোটটা একটু হালকা ব্যাখ্যা দরকার ছিল, এই কারণে তার 1 নাম্বার কমে গেছে। মানে কোট যখন দিবেন এই কোট সম্পর্কে কিছু বলতে পারলে ভালো আর কি। ঠিক আছে, মাইন্ড ইট, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মানে এটা পরেও বলবো আবার। The first man I knew in my life is my father. No, কমন কথাবার্তা। In Humayun Aja's আব্বুকে মনে পড়ে, he described the story of a teenager who feels the absence of his father in every aspect of lives and acha, this signifies the importance of father in life. Every father action ভেরি গুড। তানজিন পাইছে হচ্ছে 10-এ 8। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন, 11 জন জমা দিছেন। 11 জনের মধ্যে 3 জনেরটা আমার খুব পছন্দ হয়েছে নানা কারণে। একজনেরটা পছন্দ হয়েছে, উনি কোট দিয়ে শুরু করছেন, কারণ উনি 6.5 পাইছেন, ভেরি ভালো করে খেয়াল করেন। কিন্তু উনি কোটের কোনো ব্যাখ্যা দেন নাই, এই জন্য ওনার নাম্বার 6 চলে আসতে পারে। যদি কোটের ব্যাখ্যাটা দিতেন ওনার নাম্বার 7.5 পর্যন্ত চলে যেতে পারতো। আর শ্যামলী জান্নাত হচ্ছে যে সিমিলি ইউজ করছে, সিমিলি মানে সিম্বল ইউজ করছে, সিম্বল। এটা হচ্ছে যে আনকমন, মানে এটাই এক্সেপশন। আপনাদের আপনাকে অন্য এই যে 11 জনের মধ্যে 3 জন আলাদা হয়ে গেলেন, দেখছেন? 3 জন 3 ভাবে আলাদা হয়ে গেছেন, সিম্বল ইউজ করছে। এই যে শ্যামলী জান্নাত মানে ফাদারকে বট গাছের বটবৃক্ষের সাথে তুলনা করছে। দিস ইজ হোয়াট এক্সামিনার এক্সপেক্টস ফ্রম আই স্টুডেন্ট। আবার তমাল যে কোট দিয়ে শুরু করছে সেটাও এক্সিলেন্ট, কিন্তু কোটের একটু যদি কোট নিয়ে নিচে কিছু বলতো তাহলে নাম্বার বেড়ে যাইতো। আর তানজিন হচ্ছে যে একটা অ্যানিকডট বা কোনো ঘটনা দিয়ে শুরু করছে। হুমায়ুন আজাদের একটা লেখা দিয়ে। এই জন্য এই যে সিম্বল ইউজ করা, কোট ইউজ করা, আর হচ্ছে যে সিম্বল, কোট, আর হচ্ছে যে আরেকটা অ্যানিকডট, এই 3টা হচ্ছে স্টার্টিং এর জন্য খুবই ভালো পদ্ধতি। এই কারণে বাকিদেরটা হয়ে গেছে প্লেইং সেফ, মানে আপনারা সেফ, প্লে সেফ মানে হচ্ছে যে আপনারা জেনারেলাইজ কথাবার্তা বলছেন। জেনারেলাইজ কথাবার্তা আপনার যদি 5,000 পোলাপাইন রিটার্ন দেয়, 5,000-এর মধ্যে 4,500 পোলাপাইনই জেনারেলাইজ কথাবার্তা বলবে। মাই ফাদার আমার কাছে, আমার বাবা আমার কাছে সবচেয়ে প্রিয়, সে আমাকে অনেক সাপোর্ট দেয়, হ্যাঁ পৃথিবীর সবচেয়ে ভালো নাম হচ্ছে বাবা, বাবার এই এই নানা কথাবার্তা, এইসব জেনারেল কথাবার্তা। এই জেনারেল কথাবার্তা আমরা চাই না। মানে আজকের ক্লাসের পরে আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে আপনারা এইসব কথাবার্তা বললেন না। কি বলবেন তাইলে? এখন আমরা যদি একজনকে দেওয়া হয় যে আপনি কি লেখেন, আপনি হচ্ছে যে কোনো একটা নিয়ে রচনা লেখেন, উনি বুঝতেই পারে না যে ইন্ট্রোডাকশনে বেসিক্যালি সে কি লিখবে। আর আমার ধারণা ইনশাল্লাহ আজকের ক্লাস করার পরে আপনি ইন্ট্রোডাকশনের লেখা লিখতে লিখতে হয়রান হয়ে যাবেন, কিন্তু ইন্ট্রোডাকশনই শেষ হবে না। বুঝা গেছে? এরকম হইতে হবে যে আপনি কি লিখবেন এই ঘটনাটা আপনার মাথায় থাকতে হবে। এই জন্য 12টা যে আমি এখন যা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই মনোযোগ দেন। 12টা যে প্যারাগ্রাফ রচনার দেওয়া হয়েছে, এই 12টাই আজকে যে নিয়ম বলবো এই নিয়মে বা এই নিয়মের কাছাকাছি নিয়মে তৈরি করে ফেলবেন। তাহলে আপনি পরীক্ষায় হলে আশা করি সেফ জোনে থাকবেন। আমার ধারণা 12টার মধ্যে একটা আপনি কমন পাবেন ইনশাল্লাহ। তো আশা করি মানে আপনার কাজে দিবে। এবং যদি মনে করেন আল্লাহ না করুক কোনো কারণে 12টার মধ্যে একটা কমন পড়লো না, তাও আপনি লিখতে পারবেন, কারণ আপনার রাইটিং স্কিল কিভাবে লাগে শেখানো হয়েছে। এবং 12টা ডিরেক্ট না আসলো, ইনডিরেক্ট ভাবে এখান থেকে আপনার এলিমেন্টস ওখানে ইউজ করতে পারবেন। ডাটা যেগুলো আলুর মতো ডাটা, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। বাংলাদেশের ইকোনমির ডাটা, বিডি ইকোনমি যখন আসবে ওখানে রেমিটেন্সের ডাটা অটো চলে আসবে। তারপরে ক্লাইমেট চেঞ্জের ডাটা, ক্লাইমেট চেঞ্জের ডাটা আপনি ক্লাইমেট নিয়ে যা আসে সব জায়গায় ইউজ করতে পারবেন যেভাবে প্রশ্ন ঘুরাক। আচ্ছা, তারপর অন্য রচনা, বাংলা রচনা বা বাংলা অন্য জায়গায় শর্ট নোট অনেক কিছু লেখার ক্ষেত্রে আপনি ডাটা ইউজ করতে পারবেন। এখন প্রথম টিপস এসে রাইটিং এর জন্য, তা আমি আরেকটা মানে আমি যার যে টিচারের কথা বললাম, আমি যেনার কাছে এক সময় পড়ছি 2000 কত সালে, সম্ভবত 9 সালে। তো ওনার এরকম রিটেনের একটা ক্লাস ছিল। তো ওখানে আমি দেখছি যে এই যে যখন ওনার ওখানে মাই মাদার একটা প্যারাগ্রাফ, মানে মাই মাদার একটা 3 লাইন লিখতে বলা হয়েছিল, আমি ফাদার দিছি এই জন্য। তো তো বেশিরভাগই মানে জেনারেলাইজ কথাবার্তা বলছে। আমাদের এখানে তো 3 জন আমরা মোটামুটি পাইছি, ওখানে একজনও মনে পাওয়া যায় নাই।
এটা আমি খুবই আশাবাদী কয়েকজনকে নিয়ে যে ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। আপনারা অনেক ভালো করতেছেন, আমি নাম ধরে অন্যদেরকে হতাশ করতে চাই না, কিন্তু এই তিনজন না, এই তিনজন ছাড়াও অনেকে ভালো আছেন এই ব্যাচে। তো আমার ধারণা আপনাদের ইনশাল্লাহ অনেকের মধ্যেই ক্যাডার হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি। আমি আরিফিনকেও বলছি ইনশাল্লাহ আপনারা অন্য সাবজেক্টে কেমন আমি জানি না, কিন্তু আমি ইংরেজিতে আপনাদের যে লক্ষণ দেখছি ইট ইজ মোর দেন এনাফ, হ্যাঁ, ক্যাডার হওয়ার জন্য। শুধু একটু প্র্যাকটিস 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 করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন টিপস এর মধ্যে আমার প্রথম টিপস হচ্ছে, আপনি যখন একটা প্যারাগ্রাফ পাবেন, এই রচনা পাবেন, এটার প্যারাগ্রাফ প্ল্যানিংটা করে ফেলতে হবে। প্যারাগ্রাফ প্ল্যানিং কি আমি আগেও বলছি ক্লাসে। ধরেন আপনারে ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা রচনা লিখতে দেয়া হইলে আপনার প্রথম কাজ কি, এটার ইন্ট্রো, তারপরে শেষ কাজ কি, কনক্লুশন। এই দুইটা আপনি জানেন যে এটা লিখতে হয়, এবং মনে রাখবেন ইন্ট্রো লেখা লাগবে না, কনক্লুশনও লেখা লাগবে না, মানে নামটা দেয়া লাগবে না, ডিরেক্ট ইন্ট্রো শুরু করে দিবেন একটু ইনডেন্টিং করে। ইনডেন্টিং কি একটু পরে আমি বলবো। আচ্ছা, এখন আর কি হইতে পারে, ক্লাইমেট আপনারা লিখতে থাকেন, তো ইন্ট্রোর পরের প্যারাটা কি আসতে পারে ক্লাইমেট গ্লোবাল ওয়ার্মিং এ, শুধু পরের প্যারাটা একটা প্যারা বলেন, কারেন্ট সিনারিও অফ গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, কনসেপ্ট আর ডেফিনেশন পরে যাচ্ছি, এটা কেন দিচ্ছি না এটা পরে বলবো আমি। লিখছেন, ভালো করছেন, কোনো অসুবিধা নাই। গ্লোবাল ওয়ার্মিং সংক্ষেপে লিখলাম। কোনো কিছু লিখলে আপনি প্রেজেন্ট সিচুয়েশনটা লিখতে হয়, মানে এখন কি অবস্থা ক্লাইমেট চেঞ্জের এখন। 2 নাম্বার হচ্ছে ক্লাইমেট চেঞ্জের তো একটা কারণ আছে, অবশ্যই কজটা আসবে না, কজেস। এটাতে কেন আছে, কোনো সন্দেহ আছে যে ক্লাইমেট চেঞ্জের কারণ, এটা দিতেই হবে আপনারে। এই কজেস এর মধ্যে কি থাকবে, সাব কজেসও থাকবে। সাব কজেস একটু পরে আমরা ব্যাখ্যা করব। এরপরে কজের পরে কি আসবে স্বভাবত, বলেন তো কি আসতে পারে, সোজা কজের পরের ইয়েটা কি হইতে পারে, কনসিকুয়েন্স বা ইম্প্যাক্টস। ইম্প্যাক্টস এর মধ্যে সাব ইম্প্যাক্টসও থাকবে, সাব ইম্প্যাক্টস। এই যে ইম্প্যাক্ট, যেটা এই ইম্প্যাক্টটা পুরো গ্লোবাল ওয়ার জন্য যেটা সত্য, বাংলাদেশের জন্য সত্য। এবং আপনারা যদি বলে যে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ, আপনি এই যে ইম্প্যাক্টটা লিখবেন এমন ভাবে শিখবেন, যদি বাংলাদেশ নিয়ে আসে তাহলে এটাও যেন লিখতে পারেন। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তারপরে আপনি এরপরে কি লিখতে পারেন, যেহেতু গ্লোবাল ওয়ার্মিং বলছি বা ক্লাইমেট চেঞ্জ বলছি, গ্লোবাল ব্যাপার স্যাপার গ্লোবাল, তাহলে গ্লোবাল লেভেলে এ পর্যন্ত আসলে কি হয়েছে ক্লাইমেট নিয়ে, গ্লোবাল ইনিশিয়েটিভস টু ট্যাকেল ক্লাইমেট চেঞ্জ। এই যে এটা কিন্তু দিতে হবে আপনারে, কজেস অফ ক্লাইমেট চেঞ্জ, ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ, প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ইনিশিয়েটিভস টু ট্যাকেল ক্লাইমেট চেঞ্জ, এগুলোর সব পয়েন্টের নাম লিখতে হবে, কিন্তু ইন্ট্রো আর কনক্লুশনের নাম লিখতে হবে না। গ্লোবাল ইনিশিয়েটিভ মানে কি কি মেজার এ পর্যন্ত নেওয়া হয়েছে, একই কথা। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমি যে আজকে আপনাদেরকে একটা পিডিএফও দিব, পিডিএফ বা দিব ক্লাইমেট চেঞ্জের, সেটার মধ্যে একটা জিনিস একটু কম আসছে আমি দেখছি, রিকমেন্ডেশন। মানে আমরা রিকমেন্ডেশন মানে হচ্ছে পলিসি ইমপ্লিকেশন আর কি, পলিসি ইমপ্লিকেশন মানে আমরা কি করতে পারি, পলিসি ইমপ্লিকেশন। পলিসি ইমপ্লিকেশনের মধ্যে পরে আমি অ্যাসুরেন্স গাইড খুলে দেখছি, ওরা যেটা করছে বেশিরভাগই যে পলিসি ইমপ্লিকেশন দিছে 2-1টা হাস্যকর, আর বেশিরভাগই হচ্ছে যে হি দিয়ে লিখছে, হি দিয়ে লেখা যাবে না, উই দিয়ে লিখবেন। তো ওখান থেকে 2-1টা আপনি নিতে পারেন, চাইলে 2-3টা নিতে পারেন, আর বাকিগুলা নেওয়া যাবে না। বেশিরভাগই দেখবেন যে আজইরা রিকমেন্ডেশন দিছে। আচ্ছা, এরপরে আপনার এই যে এটার মধ্যে যে গ্লোবাল ইনিশিয়েটিভ যেটা, এটার মধ্যে কোপ, লাস্ট কোপ যেটা হইছে, এই কোপের একটা রেজাল্ট আপনি ওখানে আনতে পারেন, কোপে কি হইছে আসলে, এটার পরে একটা পয়েন্ট চাইলে যোগ করতে পারেন, না করলেও সমস্যা নাই, শেষে কনক্লুশন আসবে। এখন তাহলে এখানে বেসিক্যালি কয়টা হইছে, আমি একটা দিয়ে দেখেন, ইন্ট্রো 1 2 3 4 5 6 7টা, এই 7টার সাব থাকবে মিনিমাম আরো 14টা, তাহলে টোটাল 21টা পয়েন্ট এখানে থাকবে। সাবটা কি আমরা পরে আসতেছি, দেখাবো একবারে প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের। গেল এটা।
এবার আসেন, এখন আমি যখন একটা ইন্ট্রো শুরু করব, প্রথমে আসেন ইন্ট্রোডাকশনে। হ্যাঁ, ইন্ট্রো। আমি যখন কোনো অ্যাসের ইন্ট্রো শুরু করব, আপনি মনে করেন কিছু আসে নাই আপনার কমন, 12টা তো দূরের কথা, আপনার আশেপাশেও কোনো কিছু কমন পড়ে নাই, কোনো অসুবিধা নাই, তাও আপনি লিখতে পারবেন এবং লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে কিন্তু লেখা শেষ হবে না। এরকম একটা ব্যবস্থা করতে হবে। সেজন্য প্রথমেই এই 11 জন যে আপনারা লেখা জমা দিলেন, এই 11 জনের মধ্যে 3 জন বাদে আর 8 জন, তাদের জন্য মেসেজ হচ্ছে ডোন্ট প্লে সেফ। ডোন্ট প্লে সেফ মানে আপনি হচ্ছে যে জেনারেলাইজড কথাবার্তা বলবেন না। তাহলে প্রথমেই পরীক্ষকের আপনার প্রতি একটা অন্যরকম ইমপ্রেশন তৈরি হবে, যেটা আপনার পুরা রচনার মার্ক ক্যারি করতে, ভালো মার্ক ক্যারি করতে বাধা দান করবে। এই জন্য প্লে সেফ খেলা যাবে না, ডোন্ট প্লে সেফ। তাহলে কি করবেন বেসিক্যালি আপনি শুরুতে? এটা পড়েন, স্টার্ট উইথ এ কম্পেলিং হুক। এমন কিছু দিয়ে শুরু করবেন যেটা হচ্ছে আউটসাইড দ্য বক্স, কেউ চিন্তা করে নাই, মানে কেউ লিখবে না কিন্তু আপনি লিখবেন। আপনি ওটা কই পাবেন? কই পাবেন একটু পরে বলতেছি। আপনি ওই যে 12টার জন্য রেডি করে রাখবেন, ওখান থেকে পাবেন। এবং লিড টু এ ক্যাপচার দ্য রিডার্স অ্যাটেনশন, মানে রিডার্স যেন আপনার এই প্রথম লাইন পড়াই মানে মানে সে হুক হয়ে যায়, তারা হুকড করে ফেলতে হবে এবং তার একটা জেনারেলি ইন্টারেস্ট গ্রো করবে আপনার এটা দেখে। তার মানে আউটসাইড দ্য বক্স কিছু লিখতে হবে। তাহলে আউটসাইড দ্য বক্স কেমনে লেখে? আউটসাইড দ্য বক্স লেখার জন্য আপনার সাডেন স্টার্টিং হইতে হবে, এমন একটা স্টার্টিং মানে কোনো টপিক সেন্টেন্স না, মাইন্ড ইট। ইন্ট্রোডাকশনে কোনো টপিক সেন্টেন্স লেখা যাবে না। মানে টপিক সেন্টেন্সের মানে হচ্ছে আপনি যেই সেন্টেন্সটা টপিক সেন্টেন্স হিসেবে লিখবেন, পরে ওই সেন্টেন্সেরই ব্যাখ্যা করবেন। মানে আমার ইন্ট্রোডাকশনে কোনো টপিক সেন্টেন্স দরকার নাই। আমার ইন্ট্রোডাকশনের দরকার হচ্ছে যে যে বিষয়ে আপনি বলবেন ওই বিষয়ে একটু ঘুরাই স্পাইরাল শুরু করবেন। মানে এরকম এরকম এই যে মেয়েদের ওই যে একটা ইয়া দেয় না, যে মেয়েরা হচ্ছে যে আই লাভ ইউ বলে না, মানে আই লাভ ইউ বলতে গেলে বা সরি বলতে গেলে, সরি 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 যদি বলে, তাহলে তারা এরকম ঘুরাই পেঁচাই এরকম এরকম, পোলারে সরি বলতে বললে সে নর্মালি সরি বলে ফেলে, আর ও এরকম ঘুরা গাড়া এরকম করে তারপরে লাস্টে সরি বলে। তো আপনি হচ্ছে মেয়েদের মতো এই গেমটা খেলবেন। এটা অবশ্য আমি কোনো, এটা আমার উক্তি না, আমি এটার পক্ষে না, কিন্তু এমনি যেহেতু এটা নিয়ে বাজারে প্রচলিত এই জন্য বললাম। আমি আবার অবশ্যই এটার পক্ষে না, পক্ষের লোক না। মানে আপনি স্পাইরাল রাইটিং লিখবেন, মানে ঘুরাই লিখবেন, মানে আপনি স্পাইরাল লজিক ক্রিয়েট করবেন। মানে মূল কথায় প্রথমে চলে আসা যাবে না। আবার শুনেন ভালো করে, মূল কথায় যাওয়া যাবে না। ডোন্ট গো টু দ্য মেইন পয়েন্টস ফার্স্ট। আপনি প্রথমেই ক্লাইমেট চেঞ্জের অনেক হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ এটা গ্লোবাল ওয়ার্মিং একটা সমস্যা, একটা প্রবলেম, সারা মানে একটা ফেনোমেনন। এটা মানে পুরা পৃথিবীর জন্য সমস্যা। পৃথিবীর তাপমাত্রা এত ডিগ্রি করে বাড়তেছে, গত 50 বছরে তাপমাত্রা এরকম বৃদ্ধি পাইছে, আগামী 50 সালের মধ্যে এত ডিগ্রি বৃদ্ধি পাইলে সমুদ্রের উচ্চতা বা এইসব কথাবার্তা বলা যাবে না, এগুলো পরের মামলা। তাহলে আপনি কিভাবে শুরু করবেন? এই যে সিম্বল কে ইউজ করছে? শ্যামলী জান্নাত। কোট কে ইউজ করছে? তমাল। এক্সাম্পল দেয় নাই, তবে কাইন্ড অফ কোট আর অ্যানেকডটের মাঝখানে রিয়েল স্টোরি লাইন দিয়ে শুরু করছে তানজিন। এভাবে শুরু করতে হবে। মাইন্ড ইট, স্ক্রিনশট নিয়ে নেন দরকার হলে। অথবা আপনি কোনো উদাহরণ দিয়ে শুরু করতে পারেন। কেমনে উদাহরণ দিয়ে শুরু করবেন একটু পরে হয়তো দেখাবো। তারপরে আপনি আনইউজুয়াল স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করতে পারেন। আনইউজুয়াল স্ট্যাটিস্টিক্সটা কি? আমার ওই ডেঙ্গু একটা ইয়া আছে দেখছেন, বেসিক্যালি আমি যে ওপিনিয়ন গুলা লিখি এগুলা সবই এক একটা রচনা, বুঝছেন? কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনাদেরকে আমি এখন যে নিয়ম কানুন শিখাবো, আমি কিন্তু এই নিয়ম কানুন মাথায় রাইখা কোনো ওপিনিয়ন রিলিস্টারে বা অন্য পত্রিকায় লিখি না। মানে বেসিক্যালি আমি ওই টপিকের মধ্যে ঢুকি, ওইটার মধ্যে যা যা দরকার ডাটার মাটা দেওয়া দরকার ওইগুলাই লিখি। সেখানে আমার এটা থাকে না, কারণ পরীক্ষার হলে তো আপনার ওইটা করা সম্ভব না। আমার এখন তো একটা ওপিনিয়ন লিখতে হলে আপনার গবেষণার দরকার। পরীক্ষার হলে তো আপনার এত গবেষণা করার সুযোগ নেই, কারণ আপনি কিছু স্ট্রাকচার মাথায় রাখবেন, এটার মধ্যে ফালাই দিবেন যদি কমন না আসে। আর কমন আসলে তো আপনি ওইটা তৈরি করেই রাখলেন। আপনি পরীক্ষার হলে প্রস্তুতি নিয়ে যাবেন এরকম যে আপনার কমন আসবে না, কিন্তু আপনি লিখতে পারবেন। তো কমন আসি গেলে আলহামদুলিল্লাহ, না আসলেও আপনারা লিখতে পারতে হবে। এটা আপনি বলতে পারেন ড্রাফট ইনফরমেশন। তাহলে ওখানে আমি আসলে বেসিক্যালি কি দিছি? বলছি যে 2019 সালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ধরেন
20 জন, মানে আরো বেশি, আমি তো আর হচ্ছে মারা গেছে 10 জন। কিন্তু 2024 সালে, সরি 23 সালে আইসা আক্রান্ত হইছে 2-এর জায়গায় 2000 জন, মারা গেছে 10-এর জায়গায় 100 জন। তাহলে দেখেন একটা আনইউজুয়াল একটা স্ট্যাটিস্টিক্স বা অ্যাব্রাপ্ট একটা ইনফরমেশন, এটা দেওয়ার পরেই মানে তাহলে ঢাকা সিটি কর্পোরেশন কি করছে তাহলে এতদিন? এটা ঢাকার কথা বলতেছে। তাহলে ঢাকা সিটি কর্পোরেশন যেই পরিমাণ মেজার নিছে, যে মেজার গুলো নিছে, these were inadequate. They must rethink about the initiatives they have taken so far. যখনই আপনি একটা এরকম স্ট্যাটিস্টিক্স দিবেন, পাবলিক ইন্টারেস্ট হবে যে আসলে তো এই অবস্থা, তাহলে কি করতে হবে, কি হবে। আরে স্পাইরাল লজিক তো বলছি যে মানে আপনি হচ্ছে যে মূল জায়গায় যাবেন না, এটার পরে একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। তাহলে আপনার শুরুগুলা হবে এভাবে। তাহলে হোয়াট ইজ সিম্বল? সিম্বল দিয়ে কিভাবে শুরু করতে পারেন? ওই যে ব্যানিয়ান ট্রি, আমার বাবা হচ্ছে আমার কাছে বটবৃক্ষের মতো, বা বাবা সবার কাছে বটবৃক্ষের মতো। তাহলে বটবৃক্ষ যেরকম সবাইকে আগলায় রাখে, পাখিদেরকে সেফ রাখে, আমার বাবাও আমাদের কাছে এরকম, মানে আমাদের বিপদে আপদে সবসময় আমাদেরকে ঝড় বৃষ্টি বলতে ঝড় বৃষ্টি যেরকম পাখিকে রক্ষা করে, সেরকম যত বিপদ আপদ থেকে আমার বাবা আমাকে রক্ষা করে। তো দিস ইজ হোয়াট দা সিম্বল ইজ। বাবা কিসের সিম্বল? বাবা হচ্ছে মানে বটবৃক্ষটা হচ্ছে বেসিক্যালি বাবার সিম্বল। কেউ কি এখানে লিটারেচারের আছেন এবং এটা পড়ছেন, মানে স্কারলেট লেটার পড়ছেন? এটা কি? একটা নোবেল, ধরেন প্রায় 400 বছর আগে লেখা, না 400 হবে, আরো কম। পড়েন নাই আশা করি কেউ। 400 বছর হবে না, আরো কম, সরি, অনেক 100-150 বছর হইতে পারে সম্ভবত। পড়েন নাই কেউ? আচ্ছা, তাই ওখানে এই যে ফুলের সিম্বল, অনেক কিছু সিম্বল ইউজ করা হয়েছে, এই জন্য যদি পড়তেন তাহলে বলা যেত আর কি। যাই হোক, তাহলে আপনি বুঝা গেছেন যে সিম্বল কি হইতে পারে, এবং শ্যামলী জান্নাত এটা ইউজ করে দেখাইছে সিম্বল কেমন হয়। স্ক্রিনশট নেন। তারপরে কোট দিয়ে শুরু করতে পারেন। এখন এই যে কোট দিছেন হুমায়ুন আহমেদের অথবা হুমায়ুন আজাদের, দুইটাই অসাধারণ, ভেরি গুড, আপনাদেরকে কনগ্রেচুলেশনস। কিন্তু আমি কোডের কিছু এক্সাম্পল এখানে দিছি। নো মিউজিক ইজ সো প্লিজেন্ট টু মাই ইয়ার্স অ্যাজ দ্য ওয়ার্ড ফাদার। The greatest mark of a father is how he treats his children when no one is looking. Every son quotes his father in words and in deeds. মানে প্রত্যেক ছেলেই দেখবেন যে আমার ছেলে আমারে ফলো করে, আমি যা করি সে ওটা রিপিট করে। বুঝছেন? ওই ছেলেরা হচ্ছে যে এভরি সান কোটস হিজ ফাদার, আপনার কথাও সে কোট করবে, আপনার কাজও সে কোট করবে। আবার এই যে অসাধারণ, আপনারা যেটা ইউজ করছেন সেটা আরো ভালো হয়েছে, আরো বেশি আমাদের কালচারের সাথে যায়, আরো বেশি হচ্ছে যে রিলেটেড। এটা তাহলে নিশ্চয়ই বুঝা গেছেন কোড ইউজ করতে পারি আমরা। স্পাইরাল লজিক, মানে আমি মূল টপিকে প্রথমে যাব না, না যায় ঘুরাইয়া লিখবো। যেন ধরেন ওই যে মাই মাদারের কথা যখন সাদেক ভাই বলছে, শাহান ভাই, তখন উনি বলছে যে দুইটা ঘটনা দিছে। একটা কোড বলছে এরকম যে, কেউ কি এটার নাম শুনছেন? রুডিয়ার্ড কিপলিং, ওনার একটা বিখ্যাত উপন্যাস আছে কিমের মধ্যে লিখছে গড কুড নট বি ইন এভরি প্লেস এট দ্য সেম টাইম, এই টাইপের একটা কথা বলা হয়েছে। সো হি সেন্ট মাদার টু আস, যেহেতু ঈশ্বর সবসময় সব জায়গায় থাকতে পারে না, সুতরাং তিনি আমাদের জন্য মা পাঠিয়েছেন। কত সুন্দর লাইন। হ্যাঁ, তারপরে এটা কোট হিসেবে ইউজ করতে পারেন। আবার মায়ের জন্য ওই যে একটা হাদিস আছে, হাদিসটা দিয়ে শুরু করতে পারেন, স্পাইরাল লজিকে গেলেন গা। ধরেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুরুত্বের কথা যখন জিজ্ঞেস করছে, তিনি 3বার মার কথা বলছেন, আর 4র্থবার যায় বাবার কথা বলছেন। তো ওই ঘটনাটা আপনি এখানে নিয়ে আসতে পারেন, অ্যানিকডট বা হাদিস বা স্পাইরাল লজিক হিসেবে ইউজ করতে পারেন। এই যে আনইউজুয়াল স্ট্যাটিস্টিক্স কি, আমি একটু আগে যে আপনারা বলছি, এখানে দেয়া আছে যে এক্সাক্ট ইয়াটা, এই যে ডেইলি স্টারের লিঙ্কটা এখানে দেয়া আছে, আপনারা ক্লিক করলেই ওটাতে চলে যাবে। তাহলে বলছে যে 19 সালে আক্রান্ত হচ্ছে যে 1 লাখ, মরছে 179 জন। 23 সালে যা আক্রান্ত 3 লাখ, মরছে 1700 জন। দেখছেন কত বেশি, কত গুণ বলেন তো? প্রায় প্রায় হচ্ছে যে 8 থেকে 9 গুণ বেড়ে গেছে।
যাই হোক, আরে এটা হচ্ছে প্রায় 3 গুণ বেড়ে গেছে, 3 গুণ। এটা হচ্ছে যে এই যে দিস ইনক্রিজ ইন্ডিকেটস দ্যাট দ্য মেজার্স টেকেন have been inadequate and more needs to be done to address the issue effectively. তো এটা হচ্ছে আনইউজুয়াল স্ট্যাটিস্টিক্স। আনইউজুয়াল আসলে এটা বলা যায় না, এটা হচ্ছে রিয়েল স্ট্যাটিস্টিক্স। তাও আমার কাছে এই উদাহরণটা ইনস্ট্যান্ট ছিল, এই জন্য দিলাম। এরপরে আপনি সেকেন্ড যেটা করতে পারেন, এই যে একটা হইলো আপনি স্টার্টিং দিলেন, সেটা সিম্বল ইউজ করে দিলেন, অথবা আপনি কোট ইউজ করলেন। দেওয়ার পরে আপনি এবার যেই ইয়াটা আপনাদের দেওয়া হয়েছে প্যারাগ্রাফ, সরি আছে, ওইটার টপিক ওয়ার্ড ব্রেকিং করবেন। টপিক ওয়ার্ড ব্রেকিং মানে আপনারা ওইটার মিনিং এ যাবেন। দেন কেয়ার ওয়ার্ক, যখন আপনি আনপেইড কেয়ার ওয়ার্ক বলেন, তাহলে হোয়াট ডিড আই মিন ওভার হিয়ার। যেমন আমি যে আপনাদেরকে অনেকগুলো আনপেইড কেয়ার ওয়ার্কের আর্টিকেল শেয়ার করছি, ওখানে মাহফুজা নামের ওয়াইফ, তা ওনার একটা লেখা ছিল, তো উনি এখানে বলে দিছে যে আনপেইড কেয়ার ওয়ার্ক বলতে আমি এই রচনাতে বা এই লেখাতে কি বুঝাচ্ছি। আমিও সেম আমার লেখাতে একই জিনিস বুঝাইছি, যে আনপেইড কেয়ার ওয়ার্ক বলতে আমি বুঝাইছি যে মহিলারা যে বাচ্চা কাচ্চাদের যত্ন নেয় এবং বৃদ্ধদের সেবা করে এবং ফ্যামিলির কাজকর্ম করে, দিস ইজ আনপেইড, দ্যাট ইজ হোয়াট আই মিনড ওভার হিয়ার। এই যে দেখেন, আপনি একটা লাইনে এটা ওয়ার্ড ব্রেকিং করলেন, একটা লাইনে সাডেন স্টার্টিং করলেন, একটা লাইনে কোড ইউজ করলেন, এই তো আপনার 3টা প্যারার ব্যবস্থা হয়ে গেল, 3টা লাইনের ব্যবস্থা হয়ে গেল। তাহলে এই কাজটা আপনি অনেক জায়গায় করতে পারেন। কিছু আছে যে আপনি ওয়ার্ড ব্রেকিং এর দরকার নাই, সব জায়গায় যেটা দরকার হবে তা না, কিছু কিছু জায়গায় দরকার হবে। এ পর্যন্ত ক্লিয়ার সবার? এবার আসেন, অনেকে ডেফিনেশন বলছে না, ডেফিনেশন কোনো আলাদা প্যারাতে দেওয়া যাবে না, প্রথমে ইন্ট্রোতে দিয়ে ফেলতে পারেন চাইলে, কিন্তু কিছু জায়গা আপনি দিতে পারেন। যেমন ধরেন আমি যখন ইন্টারিম গভর্নমেন্ট আর কেয়ারটেকার গভর্নমেন্ট বললাম, এটা একটা বিশাল মামলা, সংবিধানের ইস্যু আছে, ওটাকে আপনি আলাদা প্যারা করতে পারেন। যেমন উইকিপিডিয়া কি বলে, আপনি উইকিপিডিয়ার মধ্যে দেখবেন অনেক কিছুরই সংজ্ঞা আছে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে উইকিপিডিয়ার একটা সংজ্ঞা আছে। তারপর কলিন্স ডিকশনারি, ক্যামব্রিজ, অক্সফোর্ড, এদের সংজ্ঞাও আপনি ইউজ করতে পারেন। যেমন গুড গভর্নেন্স আসছে, দেখেন আপনারা পড়ে আসছেন না, গুড গভর্নেন্স নিয়ে কার ইউএনডিপি সংজ্ঞা আছে, ওয়ার্ল্ড ব্যাংকের বৈশিষ্ট্য আছে, ইউএন দিছে, মনে আছে? এরকম এইগুলা ইউজ করতে পারেন। তাহলে কি আসলো? ডেফিনেশন আসলো, সাডেন স্টার্টিং আসলো, ওয়ার্ড ব্রেকিং আসলো, কোট আসলো। দেখছেন কত লাইন আপনার হয়ে গেল। তারপরে প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য টপিক, এটা অবশ্যই একটু পরে যাবে, মানে পরের প্যারা, এটা আমি এখানে লিখে ফেলছি, নেক্সট প্যারা হবে এটা। আচ্ছা, এবার আসেন সোর্স অফ ডিসকাশন। আপনি যখনই কোনো প্যারাগ্রাফ লিখবেন ইন্ট্রোতে বা এসে প্রথমে শুরু করবেন, আপনার সোর্স অফ ডিসকাশন দিতে হবে। সব জায়গায় নাও থাকতে পারে সোর্স অফ ডিসকাশন, কিন্তু 10-12টা প্যারাগ্রাফের মধ্যে মিনিমাম 6টাতে সোর্স অফ ডিসকাশন থাকতে পারে। যেমন উদাহরণ, কেমনে সোর্স অফ ডিসকাশন মানে কি? মানে এই যে আমি আলোচনাটা করতেছি, ধরেন ইকো ক্রিটিসিজম নিয়ে আমি আলোচনা করতেছি, আমি এটার ব্যাকগ্রাউন্ড দিলাম যে 1900 এই এটার দশকে, 60-এর দশকে বা 70-এর দশকে বা 80-এর দশকে এই লোক এটা নিয়ে কথা বলছে। ফেমিনিজম যখন বলবো, এত সালে 1800 এত সালে নারীরা এটা নিয়ে কথা বলছে, এই আন্দোলন হয়েছে। সোর্স, হু স্টার্টেড দ্য ডিসকাশন, কোথায় স্টার্ট হয়েছে, ফর হোম ইজ দিস ডিসকাসড, কার জন্য হয়েছে। যেমন দেখেন এই ইয়ার কথা মনে আছে, এই ইকো ক্রিটিসিজমটা বেসিক্যালি একটা রচনা। এই যে বলছেন অফশুট অফ environmental movement in 1970s, the criticism has come into its own over the past decades. তারপরে সে বলছে ইকো ক্রিটিসিজমের অ্যাওয়ারনেসটা বা কেন এটা জনপ্রিয়, তারপর এটার একটা সংজ্ঞাও দিছে, দেখেন ডিফাইন্স। এটার আপনি একটা আদর্শ ইন্ট্রোডাকশন ধরতে পারেন, কাছাকাছি, আদর্শের কাছাকাছি একটা ইন্ট্রোডাকশন, আদর্শ না আদর্শের কাছাকাছি একটা ইন্ট্রোডাকশন ধরতে পারেন। তো ইকো ক্রিটিসিজমে যদি কিছু আসে, তাহলে এই যে সে ব্যাকগ্রাউন্ড দিছে, সে সংজ্ঞা দিছে, সে এটা হচ্ছে যে এটা সম্পর্কে একটু বলছে যে এটা ডিমান্ডের কথা বলছে, তারপরে কোন ইয়াতে এটা সোর্স কি, কোথায় এটা আলোচনা হয়েছে 87 সালের এই যে কমিশনে, ওয়ার্ল্ড কমিশনে, এই যে এটাতে এই কথা বলা হয়েছে। তাহলে এটা একটা কাইন্ড অফ আদর্শ, আইডিয়াল ইন্ট্রো। বুঝা গেছে? এবার একটু রিক্যাপ করি, দেখেন স্টার্টিং হবে সার্ডেন, ওয়ার্ড ব্রেকিং থাকবে, ডেফিনেশন থাকবে, প্রেজেন্ট সিচুয়েশন,
পরের প্যারাতে যাবে সোর্স অফ ডিসকাশন, সব জায়গায় থাকতে পারে নাও থাকতে পারে, মাঝখানে স্টার্টিং এর মধ্যে কি কি থাকবে সেটা আমি বলছি, সিম্বল টিম্বল এইসব। স্টার্টিং এর মধ্যে কিন্তু সিম্বল মিম্বল যা আছে ওই সব 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 চলে যাবে, সিম্বল অ্যানিকডট এটা। আর ওয়ার্ড ব্রেকিং তো বুঝছেন, দুইটা ওয়ার্ড ভেঙে আপনি অর্থ বলবেন। ডেফিনেশন, কিসের ডেফিনেশন বলবেন আপনি, দেন আইপিসিসি কি বলছে, বা ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে, ইউএনডিপি কি বলছে, বা ইউএন কি বলছে, বা কোন সংস্থা নাসা কি বলছে, এটা নিয়ে আপনি সংজ্ঞা দিতে পারেন, ডেফিনেশন। উইকিপিডিয়া কি বলছে, ডিকশনারি কি বলছে, যে কোনো একটা দিলে হবে, যে কোনো একটা বা দুইটো ইউজ করতে পারেন ম্যাক্সিমাম। মনে রাখেন, আচ্ছা কোর্ট দিলে কি করতে হবে সেটা আমরা একটু পরে বলবো। এবার আমারে বলেন যে এই পর্যন্ত আমি যা বলছি, যে একটা ইন্ট্রো কেমন হবে, সবাই কি বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে? কোনটাতে ডিফারেন্ট কালার ইউজ করবেন আমি মানে বলবো, হ্যাঁ একটু পরে আসবে। জান এখান দেখেন, আমি যে এতক্ষণ কথা বললাম এটার প্র্যাকটিক্যাল উদাহরণ দেখেন। জানেন আপনি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখবেন, সেটা ক্লাইমেট নিয়ে যা কিছু আসুক আপনি এই ইয়াটা কোডটা ইউজ করতে পারবেন। কি বলছে, এর নাম তো সবাই শুনছেন না, গ্রেটা থুনবার্গ। ইউ হ্যাভ স্টোলেন মাই চাইল্ডহুড, মাই ড্রিম with your words, but I'm lucky one. People are collapsing. We are in the beginning of mass extinction. All you can talk about is the money, fairy tale of external economic growth. How dare you? কত সুন্দর কথা। The Swedish teen climate activist emotional speech at United Nations Climate Action Summit in New York on 23rd December 2019 toward the world leaders হবে এখানে leaders। সোর্স কি, দ্য গার্ডিয়ান, সোর্স উল্লেখ করে দিতে হবে এইসব ক্ষেত্রে। এই যে এটা একটা সুন্দর স্টার্টিং, এটার এই যে তমাল মন্ডল যে করছে এই ব্যাখ্যাটা দেয় নাই, যেটা তানজিন আবার দিছে। এবার আসেন, যদি এরপরে কি থাকতে পারে, কজেস এন্ড সাব কজেস। কজেস এন্ড সাব কজেস এর মধ্যে যেটা হচ্ছে যে আমি বেশিরভাগ অ্যাসিওরেন্স গাইডে দেখি নাই সেটা, বা অন্য জায়গায় দেখি নাই, বা অন্য আরেকটা বইয়ের নাম বললে বদনাম হয়ে যাবে, এই জন্য বেশি এটা তো আমরা সাজেশন দেই, এই জন্য এটার নামে এই বদনাম করলে সমস্যা নেই, এটা কাইন্ড অফ ক্রিটিসিজম, বদনাম না। আর কিন্তু চার্ট এন্ড টেবলটা মাস্ট ইউজ করতে হবে। কিভাবে কোথায় ইউজ করবেন একটু পরে আমি বলবো। এবং আপনি যখন কজেস দিবেন, এখানে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইন্ডিভিজুয়াল, ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সব ধরনের কজ আসবে। ন্যাশনাল কজ, ইন্টারন্যাশনাল কজ, ইন্ডিভিজুয়াল লেভেলে কি করি আমরা এই কারণে, যে কারণে ক্লাইমেট চেঞ্জ হয়, ন্যাচারালি কি কি হইতে পারে যেটা কারণ মানুষের কোনো হাত নাই, যেন ওই যে ভলকানো ইরাপশন এরকম। এনভায়রনমেন্টাল কজ কি হইতে পারে, সমুদ্রের মধ্যে যে সমুদ্রের নিজের কিছু মেকানিজম আছে ওইটার কারণে ক্লাইমেট চেঞ্জ হয়। যেমন ধরেন ক্লাইমেট ক্রাইসিসের ক্ষেত্রে আপনি কি দিতে পারেন, কজেস এর মধ্যে ন্যাচারাল কজেস, যেন ভলকানিক ইরাপশন, হ্যাঁ, তারপরে ওশানের কিছু ব্যাপার আছে একটু পরে দেখাবো। তারপরে আরেকটা হচ্ছে হিউম্যান ইনডিউসড ফ্যাক্টরস। মনে রাখবেন, আপনি যখন বলতেছেন যে ইন্ট্রোডাকশন, তার মানে এটা একটা প্যারা। আবার আপনি যখন বলছেন কজেস অফ গ্লোবাল ওয়ার্মিং, এটা পুরাটা একটা প্যারা। যখন আপনি ন্যাচারাল কজ বলছেন, এটার এ আর বি দিয়ে আপনি দিতে পারেন। ন্যাচারাল কজ যখন বলবেন, ন্যাচারাল কজ বর্ণনা করবেন করে সাব ইয়া দিবেন। সাব যখন দিবেন, মনে করেন এই যে এখান থেকে ইন্ট্রো শুরু হইলো, যখন আপনি ন্যাচারাল কজ দিবেন তখন এটা এখান থেকে শুরু হবে, পেজের একটু এই দিক থেকে। যখন এটার আন্ডারে সাব সেকশন থাকবে, সেটা আবার এইখান থেকে আরেকটু এই দিক থেকে শুরু হবে, শুরু হয়ে পরের লাইন আবার এই যে একবারে এই অ্যালাইনমেন্টে চলে আসবে। এটারে বলে হচ্ছে ইনডেন্টিং। এটা আপনারা ফলো করতে হবে, একটু পরে আবার দেখাবো বা প্র্যাকটিক্যাল উদাহরণ সহ দেখাচ্ছি। এখন এই যে আপনি ধরেন ক্লাইমেট ক্রাইসিস নিয়ে কিছু একটা বললেন, বলার পরে এই যে এই হিউম্যান ন্যাচারাল কজ বা হিউম্যান ইনডিউসড কজেস এর মধ্যে অনেক কিছু আসবে। আসার পরে আপনি দেখবেন যে কোন জায়গায় ডাটাটা আপনি ইনপুট করতে পারেন সেটা আমি বলবো। যে ফাওর একটা ডাটা আছে আমি দিছি, একটু পরে আসতেছি, দাঁড়ান। ইম্প্যাক্টস,
ইম্প্যাক্টস ধরেন ইম্প্যাক্টস প্রথমে ইম্প্যাক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং আপনি লিখলেন, এরপরে সাব ইম্প্যাক্ট গুলো লিখবেন এ বি সি ডি দিয়ে, অথবা 1 2 3 বা রোমান 1 2 3 দিয়ে এভাবে করবেন, 4 এভাবে। তো সাব ইম্প্যাক্টের সময় ইনডেন্টিং হবে। আর চার্ট এন্ড টেবিল কি ইউজ করবেন, গ্লোবাল, ন্যাশনাল, ইকোনমিক, এনভায়রনমেন্টাল থাকবে। আসেন ধরেন আপনি যখন, ওইটা আমি পরে দেখাচ্ছি, দেখেন এখানে আসেন, ধরেন আপনি ইম্প্যাক্টের মধ্যে প্রথম ইম্প্যাক্ট সম্পর্কে কিছু কথাবার্তা বললেন, বলার পরে আপনি 1 নম্বরে দিলেন সি লেভেল রাইজ। হ্যাঁ, ইম্প্যাক্টের মধ্যে কজটা আমি একটু পরে দেখাচ্ছি, কজ কি কি কজ হইতে পারে। সি লেভেল রাইজ হচ্ছে ধরেন একটা ইম্প্যাক্ট, যে আপনি যদি এভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে, গত এত বছরে 2030-এর মধ্যে অলরেডি সি লেভেল এত পয়েন্ট এত বেড়ে গেছে, এখন ভবিষ্যতে আরো বাড়বে, তখন কোস্টাল এরিয়ার কান্ট্রিগুলার এই দশা হবে। এই কথা আপনি বললেন, এখানে একটা ডাটাও দিলেন। দেওয়ার পরে আপনি একটা জিনিস দেখাইতে পারেন যে কোন ডাটা দেখাবেন, এই যে climate.gov, এই যে এখানে ঢুকেন, আমি দুইটা ক্লাইমেট চেঞ্জের ইয়ে দিতে পারি, ওখানে ডাটা আছে, কিন্তু আপনি তো রিসেন্ট ডাটা ইউজ করতে হবে। আমি ডাটার লিঙ্কটা দিয়ে দিলাম, আপনার কাজ হচ্ছে গিয়ে এই লিঙ্কে ঢুকে ওইটার স্ক্রিনশটটা নিয়ে নেওয়া এবং ওই ডাটাটা এখানে বসাই দেয়া এবং এটা এখন থেকে শিখে ফেলা। দেন আপনার পরীক্ষা যদি 1 মাস আগে হয়, 1 মাস আগের ডাটা আপনি ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি যেই ডাটা ইউজ করেন নিচে সোর্স লিখতে হবে। এই যে এখানে একবার রিসেন্ট ডাটা আছে, গ্লোবাল এভারেজ সি লেভেল হ্যাজ রাইজেন 8 to 9 ইঞ্চিস এত থেকে এত, বুঝছেন? এই যে এই অংশটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এখানে পুরো একবার রিসেন্ট কথাবার্তা দেয়া আছে, এই যে এই অংশটা হাইলাইটসটা। এবার এটা হচ্ছে যে আপনার 1880 সাল থেকে একবার 2020 সাল পর্যন্ত দেয়া আছে। আপনি এই জিনিসটা, এই যে কিভাবে স্ক্রিনশট নেয় আপনারা জানেন, স্নিপিং টুলে যাবেন, স্নিপিং টুলে যায় এই যে এই অংশটাতে আপাতত আপনার পড়ার জন্য রাখবেন এবং আপনি নিজে এটা শিখে ফেলবেন, এই যে কোন লাইন থেকে কোন লাইন যাচ্ছে এটা মাথায় রাখিয়ে দিবেন। এই গ্লোবাল সি লেভেল রাইজ, এই যে সোর্স দিয়ে দিবেন যে গ্লোবাল, এই যে এখানে এই যে হয়ে গেল স্ক্রিনশট। স্ক্রিনশট তো আপনি এমনি আপাতত নিলেন, কিন্তু এই যে এটারে আপনি আপনার ইয়ার মধ্যে ঢুকাই ফেলবেন। কোথায় ঢুকাবেন? এই যে আমি স্ক্রিনশটটা কপি করলাম, কপি করে আপনাদের জন্য আমি একটা গ্লোবাল ইয়ে আজকে রেডি করছি, গ্লোবাল ওয়ার্মিং। এই দেখেন এখানে শুরুটা দেখা যাচ্ছে। এই গ্লোবাল ওয়ার্মিং এ আমি হচ্ছে যে এই যে গ্রেটা থুনবার্গ দিয়ে শুরু করছি, করার পরে ওই গ্রেটা থুনবার্গের ওই একটা ব্যাখ্যা দিছি যে সে কখন কোথায় এটা বলছে, বলার পরে কিছু জেনারেল কথাবার্তা বললাম। এরপরে আইপিসিসি কি ওয়ার্ন করছে, আইপিসিসি তো খুব গুরুত্বপূর্ণ, গ্লোবাল ওয়ার্মিং আসলে আইপিসিসি আসবে। তারপর ইউনাইটেড নেশনস কি সংজ্ঞা দিছে, ডেফিনেশন, জেনারেল কথাবার্তা, তারপরে কোর্টের ব্যাখ্যা, একটা ইন্ট্রোডাকশন হয়ে গেল। রিসেন্ট সিনারিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, রিসেন্ট সিনারিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, রিসেন্ট সিনারিও নিয়ে একটু কথাবার্তা বলা আছে। এবার কজেস অফ, এই যে একটু আগে যেটা বললাম কজেস অফ ক্লাইমেট চেঞ্জ, এটা আপনাদের দিতে হবে। দেওয়ার পরে এই কজেস এর বরাবর এই অ্যালাইনমেন্টে এটা থাকবে, দেখেন ন্যাচারাল কজেস। কিন্তু ন্যাচারাল কজ আপনি বলবেন ন্যাচারাল কজ গুলো আসলে কি, ভলক্যানোজ ইরাপশন, ওশেন সার্কুলেশন, সোলার রেডিয়েশন, তারপরে টেকটনিক অ্যাক্টিভিটি। আমি 4টা দিছি, এই 4টাই খুব গুরুত্বপূর্ণ। এই 4টা দেওয়ার পরে আমি দেখেন এই যে একটু বাম দিকে সরে গেছি, এই যে এটারই বলে ইন্ডেন্টিং। এই ইন্ডেন্টিং দেখছেন, এই এই যে ন্যাচারাল কজ। ঠিক একইভাবে হিউম্যান ইনডিউস কজ, এই যে বার্নিং ফসিল ফুয়েলস, ডিফরেস্টেশন, তারপরে হচ্ছে যে এগ্রিকালচারাল, লাইভ স্টক ফার্মিং, ইন্ডাস্ট্রিয়াল ইউজ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্টেশন, ইউজ অফ কেমিক্যালস, আনপ্ল্যান্ড আরবানাইজেশন, এভিয়েশন এন্ড মেরিন ট্রান্সপোর্ট। যদি 9টার মধ্যে কোনোটা পছন্দ না হয় এটা বাদ দিয়ে দিতে পারেন, কমায়ও ফেলতে পারেন যদি আপনার মনে হয়। হ্যাঁ দিব দিব, পিডিএফ না, এটাই দিয়ে দিব। তারপরে ইম্প্যাক্ট অফ গ্লোবাল, এটা কারোর সাথে মিলবে না, আপনার এই যে বাজারের বেশিরভাগ ইয়ার সাথে এটা মিল পাবেন না। ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, এর রাইজিং সি লেভেল দেখছেন। তারপরে হচ্ছে ফ্রিকুয়েন্ট হিট ওয়েভ এন্ড ড্রাউটস, কি কি হয়, ডিসরাপশন অফ ইকোসিস্টেম, ফুড সিকিউরিটি থ্রেট, তারপরে এই যে আর এইগুলো ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট লস। এই যে আপনি কি করবেন, এখানে যায়া এই যে রাইজিং সি লেভেলসে যা সুন্দর মতো এটারে পেস্ট করে দিবেন, বাস। এই কথাটা আপনি আবার এখানে সুন্দর মতো সোর্স লিখে ফেলবেন, এই যে এখানে অবশ্যই সোর্স দিতে হবে। সোর্স কি, সোর্স হচ্ছে ক্লাইমেট, হ্যাঁ এখানে ইয়া হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, এটা আমি এখানে নিয়ে আসতেছি। সোর্স হচ্ছে
climate.gov এটা দিয়ে দিবেন। এই সোর্স উল্লেখ করতে হবে আপনি যেটা দিবেন, এবং এখানে একবারে রিসেন্ট দেখেন 2020 সাল পার হয়ে গেছে, পার হয়ে এখন 23-24 একবারে দিয়ে দিছে। এই আঁকাটা আপনি শিখে নিবেন। এই দেখেন আঁকাটা শিখতে হলে আপনি কোন ঘরে কত দূর আছে হালকা দেখে নিবেন, একবার এক্সাক্ট হইতে হবে তা না, একটু ইয়া করে দিয়ে দিবেন। আর যদি এটা না পারেন কোনো অসুবিধা নাই, এটারে বার চার্ট আকারে দিতে পারেন। এই সেম জিনিসে আপনি যখন ডাটাগুলো এন্ট্রি দিবেন এখানে, হ্যাঁ ওই যে এক্সেল শিটে আপনি যদি বার চার্ট চান সে বার চার্টে দেখাবে, বার আঁকতে সোজা পরীক্ষায়, এটা আঁকা একটু কঠিন। গেল সি লেভেল রাইজ, আপনি তাহলে কয়টা ইউজ করবেন এরকম ডাটা সেটাও বলতেছি, একটু পরে টের পাবেন, বলে দিচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে সি লেভেল রাইজ পেয়ে গেলেন আপনারা। সি লেভেল রাইজের পরে হিট ওয়েভস এন্ড ড্রাউটস আর একটা ডাটা ইউজ করেন। এই যে আবার গেলাম হিট ওয়েভস এন্ড ড্রাউটে গিয়ে, যে হিট ওয়েভ এন্ড ড্রাউটের কি অবস্থা এটা আপনারা, এই যে এটা একটা আমি পিডিএফ এর ইয়া শেয়ার করছি, এখানে অনেকগুলো আছে, আপনি যেটা খুশি এটা ইউজ করতে পারবেন। এই যে দেখেন একটা আছে যে অবজার্ভ মান্থলি ক্লাইমেটোলজি অফ বাংলাদেশের টেম্পারেচার, যদি বাংলাদেশ সম্পর্কে আসে বা ইয়ে আসে এটা ইউজ করতে পারবো আমি। হ্যাঁ, যে আরো কিছু ইয়ে আছে, এই যে এটা আছে, তারপরে যেটা আপনার সোজা এই যে এটা আছে, এই যে প্রজেক্টেড ক্লাইমেটোলজি অফ মিন টেম্পারেচার অফ কান্ট্রি ওয়াইড, মানে 20 থেকে 39 মিন টেম্পারেচারটা দিছে। তো এখান থেকে আপনি চাইলে কোনো ডাটা ইউজ করতে পারেন। আবার যদি মনে করেন এই ডাটাটা আপনার কঠিন লাগতেছে, সুন্দর মতো বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নেই, এটা ইউজ করা লাগবে না, যেটা সোজা সেটা ইউজ করেন। তারপরে গ্লোবাল ইনিশিয়েটিভসে কি কি আসতে পারে বললাম, কোপ সম্মেলন আসবে, আর্থ সামিট আসবে, তারপরে কিয়োটো প্রোটোকল 1997, প্যারিস এগ্রিমেন্ট, এগুলো আসতে পারে। এগুলা সম্পর্কে আমি এখানে আপনাদেরকে এই যে এখানে দেয়া হয়েছে, এই যে আমি যখন ইম্প্যাক্টস এর কথা বলছি সাব দিয়া দিছি, এ গ্লোবাল ইনিশিয়েটিভ টু ট্যাকেল দ্য ক্লাইমেট চেঞ্জ, কিছু সাধারণ কথাবার্তা বলছি ট্যাকলিং নিয়ে, বলার পরে এখানে এই যে আর্থ সামিট, কিয়োটো প্রোটোকল, কোপ সম্মেলন, প্যারিস এগ্রিমেন্ট, তারপরে মাদ্রিদ ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, তারপরে নেদারল্যান্ডের একটা আছে সিজিএ অ্যাডাপশন সামিট, এই যে দেওয়া হয়েছে। এখানে আপনি দিবেন, এখানে কিছু রিকমেন্ডেশন আপনি রাখতে পারেন, যেটা আমি রাখি নাই। রিকমেন্ডেশনটা ইয়ারটা ভালো হয় না, আপনারা ভালো আরো রিকমেন্ডেশন, আর যদি না পারেন আমি লিখে দিতে পারবো রিকমেন্ডেশন। এই মানে রিকমেন্ডেশন না লিখে এটা হইতে পারে পলিসি ইমপ্লিকেশন, এটা ভালো হবে। এই পলিসি ইমপ্লিকেশনস এটা যোগ করবেন খালি, এখানে ছোট হইতে পারে, বেশি বড় যদি আপনি এই সাইজে লিখতে চান তাও সমস্যা নেই, বেশি বড় করার দরকার নেই, এটা অনেক বড় হয়েছে এমনিতে। তারপরে হচ্ছে যে বাংলাদেশ এন্ড গ্লোবাল ওয়ার্মিং, বাংলাদেশের কি অবস্থা, ডেল্টা প্ল্যানের কথা বলা হয়েছে, বাংলাদেশের কি অবস্থা হবে। তারপরে এই যে এত মিলিয়ন লোক, এই যে এই হচ্ছে যে বাংলাদেশের অবস্থাটা আমি কত প্যারা দিছি, 2 প্যারার মধ্যে শেষ করে দিছি। এরপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে যে কনক্লুশন। কনক্লুশন আমি একবারে ছোট রাখছি, কনক্লুশন চাইলে আপনি স্পাইরাল কনক্লুশন দিতে পারেন, মানে শুরু করছেন যেটা দিয়া এটা দিয়ে শেষে, যে গ্রেটা থুনবার্গের কথা আনছি, এটারে বলে সার্কেল এন্ডিং, মানে আপনি যেটা দিয়ে শুরু করছেন, ওরে বাবা সার্কেল এন্ডিং, ওটা দিয়ে আবার শেষ করবেন। ঠিক আছে, আচ্ছা শেষে আমি আবার একটা কোড ইউজ করছি ইলন মাস্কের, যে এই কোডটাও মানে আমার গুরু ইউজ করছে, এই জন্য আমি ইউজ করছি। ইফ উই ডোন্ট টেক অ্যাকশন উই কুড সি এনিওয়ার from 5% to 10%, maybe more of the land mass absorbed by water. আবার শুনেন, if we don't take action, আমরা যদি অ্যাকশন না নেই, we could see anywhere from, আমরা যে কোনো জায়গায় দেখতে পাবো 5% থেকে 10%, maybe more of the land mass absorbed by water, মানে 5% 10% বা এর চেয়ে বেশি পানি নিয়ে নিবে আমাদের থেকে। The very sad observation is that it may seem we are all waiting to see the prediction foretold by Elon Musk rather than working to stop it anyway. বুঝা গেছে? এই যে এটা দিয়ে কোড যখন বলছি, কোড সম্পর্কে একটু ব্যাখ্যা দিছি, এটা মাথায় রাখবেন। আর কনক্লুশন চাইলে আপনি আরেকটু বড় করতে পারেন, আমি একবারে ছোট করে দিছি। আর এই জিনিসটা যোগ করলে এটা একটা আদর্শ প্যারাগ্রাফ হবে। তো এখানের মধ্যে কি কি আর ডাটা আপনি যুক্ত করতে পারেন, আমি যখন বলছি যে আপনার কজেস এর মধ্যে আমি কি ডাটা দিছি দেখেন, এখানে আমি কোনো ডাটা ইনপুট দিই নাই, তবে আপনাদের স্লাইডে দেখানো হয়েছে কি কি ডাটা দিবেন। এই যে ভলক্যানো ইরাপশনের গত কয়েক বছরের ভলক্যানো ইরাপশনের আপনি যদি সার্চ দেন নেটে, যে ভলক্যানিক ইরাপশনস ইন লাস্ট এত ইয়ার্স বা
লেটেস্ট ভলকানিক ইরাপশন দিয়ে সার্চ দিলে দিয়ে ডাটা সেট দিবেন, ডাটা সেট তখন চলে আসবে। মানে এটা একটা, এখানে একটা ডাটা ইউজ করতে পারেন আপনি। তারপরে বেশি ডাটা, বেশি একবারে চার্ট দিয়ে ভরাই ফেলা যাবে না, রাইজিং সি লেভেল তো করছেনই, ঠিক না? তারপরে কজেস এর মধ্যে এই যে আনপ্ল্যান্ড আরবানাইজেশন, এটার কারণে কি হয়েছে যে ডিফরেস্টেশনের ইয়াটা ইউজ করা যাবে। যে আচ্ছা, ফরেস্টেশনটা কোথায়, কোথাও ডিফরেস্টেশন না থাকলে আরবানাইজেশনের ওখানে বা যেখানে রিলেভেন্ট মনে করেন এখানে আর একটা জিনিস ইউজ করা যাবে, ফাওর একটা ইয়ে আছে। মনে রাখবেন এই ফাওর আমি যে লিঙ্কটা দিছি, আপনি টেনশনের করার কারণে আপনি যখনই এই লিঙ্কে ঢুকবেন তখনই ওটা আপডেটটা দেখাবে, এই জন্য আমি লিঙ্ক দিয়ে দিছি, ডিরেক্ট ডাটাটা লিখি নাই, ঠিক আছে? আপনি যখন এই ফাওর এখানে ঢুকবেন না, সে আপডেট তথ্যই আপনারা দিবে। একবার লাস্ট যখন পরীক্ষার আগে ঢুকবেন, এই যে এটা যে এখানে আমি সাউথ এশিয়ারটা আপনি শুধু ইউজ করবেন। সাউথ এশিয়ার কি অবস্থা যদি বাংলাদেশ সম্পর্কে আসে, সেটা হইলো কাজ করবে কেন করবে না। এই যে আপনি তাহলে ওটারে আই লাভ পিডিএফ এ যা করে ফেলবেন, আবার তখন করবে কাজ। মানে পাওয়ার পয়েন্টে নিয়ে আসবেন বাংলাদেশের এই যে ফরেস্ট প্ল্যান্টেশন কত, ন্যাচারাল কত, মানে কত ল্যান্ড এরিয়া হচ্ছে যে 13,017, আর ন্যাচারাল ফরেস্ট হচ্ছে 709 মাত্র। ভুটানে কত, ইন্ডিয়াতে কত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, এই যে এই অংশটা, এই পুরাটা না, পুরাটা না, এই অংশটা কপি করলেই হবে। এটারে যদি আপনি এই যে ডিরেক্ট গুগলে এই অংশটা দেন, ফাওর এই ইয়াটা সাউথ এশিয়ার ফরেস্ট রিসোর্স, এগুলো অনেকগুলো আছে মানে, কিন্তু আপনি এই ফাও ইয়ারটা ডিরেক্ট চলে আসবে, ফাও দেন ডিরেক্ট, দেখি আসে নাকি। ফরেস্ট এরিয়া ইন সাউথ এশিয়ান কান্ট্রি, ফাও ডাটা সেট, এই যে আসছিল তো তখন নাকি, এই যে এটা। কিন্তু এটা গুগলে অনেক সুন্দর করে দেখায়, আমি কি ইয়াহুতে আছি না গুগলেই তো আছি, কিন্তু এটা তো ভালো করে দেখানোর কথা। যাই হোক, এটা ইউজ করা যাবে, এটারে আপনি বানাই, মানে টেবল দিয়ে লিখবেন, টেবল। হ্যাঁ, আপনি হচ্ছে যে এটাকে টেবল আকারে লিখবেন, সবগুলা হচ্ছে যে ফিগার দেওয়া যাবে না, ফিগার না, টেবল। শাল দিবেন, দিবেন, টেবল আকারে লিখবেন। টেবল কোন জায়গায় কালার করবেন একটু পরে আসতেছি। আচ্ছা, তাহলে কোন কোন জায়গায় ডাটা ইউজ করবেন এটা একটু দেখাইলাম। এবার দেখেন বাংলাদেশ এন্ড গ্লোবাল ওয়ার্মিং, এখানে কিছু আমি একটু ভালো তথ্য পাবেন, ওইটার সাথে এটার মিল নাই, দুইটা মিলাই আপনি পড়তে পারেন, যেটা আমি আপনাদেরকে দিব। এরপরে এন্ডিং কিভাবে হবে, আমি একটু ইলন মাস্কের এটা দিছি ওখানে, এটা দিয়ে শেষ করা যাবে। এবার ধরেন কোথাও কোথাও এরকম টপিক থাকতে পারে যেটাতে আপনারা এই যে এইসব বলার পাশাপাশি নিউট্রাল ডিসকাশন করতে পারেন, লাস্ট 10 ইয়ার্স এর অ্যানালাইসিস নিয়ে একটা কথাবার্তা আপনি চাইলে বলতে পারেন। যেমন গ্লোবাল কনফারেন্স তো আপনি রেগুলার কথা বললেন, আর্ট সামিট মামিট কোপ টোপ এগুলো তো রেগুলারই হয়, কিন্তু এই যে গ্লোবাল ওয়ার্মিং কনফারেন্সেস মানে লাস্ট লাস্ট কোপটা আপনি তুলে ধরলেন, মনে করেন এটার কথা বোঝানো হচ্ছে নিউট্রাল ডিসকাশন, বা অথবা আপনি এটা নিয়ে নিজে একটা অ্যানালাইসিস বা নিজের জেনারেল কথাবার্তা বলতে পারেন সেটা। আর রিমিডিজ এন্ড প্রিভেনশন বা সলিউশন, সলিউশনের ক্ষেত্রে আমি এখানে সলিউশন না বললে আমি বলছি পলিসি ইমপ্লিকেশন। পলিসি ইমপ্লিকেশন ন্যাশনাল লেভেলে কি হইতে পারে, মানে সরকার কি করতে পারে, ইন্টারন্যাশনাল লেভেলে আমরা কিরকম লবিং করতে পারি বিভিন্ন দেশের সাথে, ইন্ডিভিজুয়াল লেভেলে আমার কি কি স্বভাব পরিবর্তন করলে আমি ক্লাইমেট চেঞ্জের যেন না হয়, ক্লাইমেট চেঞ্জের ক্ষতিকর প্রভাব থেকে আমি জাতিকে বা বিশ্বকে রক্ষা করতে পারবো। এই 3 লেভেলে আপনার পলিসি ইমপ্লিকেশনটা আসতে পারে। অ্যাজ ইউজুয়াল যেটা একটু আগে আপনাকে দেখানো হয়েছে, টপিক অ্যান্ড বাংলাদেশ, যেমন গ্লোবাল হাউ বিডি ইজ কানেক্টেড, বিডি কিভাবে কানেক্টেড, বিডির কারেন্ট সিচুয়েশন কি, বিডির ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং কানেক্টেড থিংস গুলো দিতে হবে, এবং বিবিএ পর্যন্ত কি লবিং করছে, ওরে ক্লাইমেট এর কোনো ক্ষতিপূরণ, ক্লাইমেট চেঞ্জের কারণে তার যে ক্ষতি হয়েছে এটার কারণে কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারছে কিনা সেটা বলবেন। তারপরে স্টেক হোল্ডার্স কারা জড়িত এখানে, এনজিও গুলা কি করতেছে, এনজিওর কাজকর্ম ক্লাইমেট নিয়ে অনেক এনজিও আছে। যেমন ধরেন আমি একবার একটা থেকে একটা পুরস্কার পাইছিলাম, সম্ভবত নাম আইইডি, এটা এই যে এরা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। এরকম বাংলাদেশে আরো কিছু আছে যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, যারা এনজিও, এই এনজিও গুলার কাজকর্ম একটু দেখে নিতে পারেন, মানে যেগুলা যদি আরো কিছু যোগ করতে চান আর কি। আর না করলে আমি তো দিছি, ওইটাই পড়তে পারেন। কনক্লুশনে বেসিক্যালি কি থাকবে, কনক্লুশনে মেনশন করা যাবে না যে এটা কনক্লুশন, আপনি লিখতে পারেন সামিং আপ। হ্যাঁ, আপনি লিখতে পারেন টু কনক্লুড, দিলে মানে বুঝবে যে আপনি কনক্লুশনে লিখতেছেন, টু কনক্লুড, ইন কনক্লুশন। হ্যাঁ, তারপরে টু সাম আপ। হ্যাঁ, এটা বললেন না, এগুলা অনেক আগে চলে গেছে। অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট,
এইসব টেসব বললেন না, হ্যাঁ এগুলা বহুত আগের মামলা গেছে গা। এবার আসেন, এতক্ষণ আমি যা যা বললাম এটাকে আরেকটু ইলাবোরেট করি মোর। আপনি হোয়াট আর দ্য থিংস ইউ শুড কিপ ইন মাইন্ড। নাম্বার ওয়ান বলছি, এখন রিপিট হবে। কোন কোন রচনাতে আপনার ব্যালেন্স পার্সপেক্টিভ লিখতে হতে পারে, আপনি একচেটি একটা কথা বইলা গেলেন সেটা হবে না, ডিফারেন্ট ভিউ পয়েন্টস। দেন ক্লাইমেট চেঞ্জ নিয়েও বলতে পারেন, তবে বলার দরকার নাই, ক্লাইমেট চেঞ্জটা যেহেতু অলওয়েজ নেগেটিভ, কিন্তু ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেকের মন্তব্য আছে, অনেক এক্সপার্ট মনে করেন এই ক্লাইমেট চেঞ্জের এসব হচ্ছে ভুয়া, এটাও আছে। মানে ধরেন এটা ওয়ার্ল্ডের এমনি রেগুলার চেঞ্জ, এখানে এইসব এই যে তাপমাত্রা বৃদ্ধির ব্যাপার বিরুদ্ধে অনেক লোকজন আছে, অনেক পণ্ডিত আছে। যাই হোক, এটাতে বলার দরকার নেই, তবে বিভিন্ন ইয়ার লেখার সময় আপনি ফেয়ার রিপ্রেজেন্টেশন যেন হয়, ব্যালেন্স রিপ্রেজেন্টেশন যেন হয়, মানে গুড অ্যান্ড ব্যাড সাইড দুইটাই বলতে হবে, এটা বলা হয়েছে, মাইন্ড ইট। তারপরে আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন, এই যে ইনফরমেশনটা রিলায়েবল সোর্স হইতে হবে এবং শেষের সোর্স উল্লেখ করতে হবে, এবং ইনফরমেশনটা ভেরিফাই করতে হবে। আন্দাজে ডাটা দিয়ে আগে আগে অনেকে রচনা লিখতো, ইচ্ছা মতো মনের খুশি মতো টেবিল একটা বানাই দিত ভুয়া, পরীক্ষকরা, এখন এই যুগ নাই, এখন ইন্টারনেট গুগলে সাথে সাথে চেক করা যায়, আপনি আজের এত কোনো কিছু দিতে পারবেন না। কোনো জার্গন এবং কমপ্লেক্স ওয়ার্ড না ইউজ করাই ভালো, হ্যাঁ ক্লিয়ারলি লিখবেন যা লিখবেন। এবার আসেন, তিন জায়গায় ভাষার মান খুবই গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজের, তিনটা জায়গায়। এক হচ্ছে যে ইন্ট্রোডাকশন, এটা ভালো করে সে খেয়াল করবে পরীক্ষক উনি, আর কনক্লুশন, আর হচ্ছে প্রত্যেক প্যারার প্রথম লাইন, মানে টপিক সেন্টেন্স যেটা। আপনি যখন সি লেভেল রাইজ লিখতেছেন, আপনার প্রথম লাইন সি লেভেল রাইজ নিয়ে হবে, কোনো স্পাইরাল অন্য কথা ভিন্ন কথা আজেইরা কথা বলা যাবে না। যখন আপনি সাব টপিকে কিছু লিখবেন, একবারে টপিক, মানে যখন আপনি কজেস লিখতেছেন, মানে দের আর মেনি কজেস, এই টাইপের কথাবার্তা লিখতে হবে। আবার মানে সেভারাল কজেস আর বিহাইন্ড, এটা এই টাইপের কথাবার্তা আমরা বলি, মানে কজের কথা কজের কথাই বলতে হবে। সি লেভেল রাইজে সি লেভেল রাইজের কথা বলতে হবে, যেখানে হিট ওয়েভ এন্ড ড্রাউট, হিট ওয়েভের কথাই প্রথম লাইনে বলতে হবে, এবং ওই লাইনটা সুন্দর হইতে হবে। এই জন্য তিন জায়গায় ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ। পুরা এসেতে 2 থেকে 3টা প্যারাতে নাম্বারিং করে পয়েন্ট দিবেন, মানে হচ্ছে এই যে যেমন কজেস, যেমন ইম্প্যাক্ট, কজেস এর মধ্যে আপনি এবি দিয়ে হিউম্যান ইম্প্যাক্ট আর হিউম্যান কজ আর ন্যাচারাল কজ লিখলেন, লেখার পরে পরে ইন্ডেন্টিং করে 1 2 3 করে লিখবেন। 2 থেকে 3টা প্যারাতে এটা কাজটা করা যাবে। কোন প্যারাগুলোতে পয়েন্ট দিবেন, কমপক্ষে 3টা ইস্যু যদি থাকে, ধরেন আপনি যখন হিউম্যান ইনডিউসড কজ বলতেছেন, হিউম্যান তো 3টার বেশি আছে, ঠিক না? যেমন ধরেন ওয়েস্ট মিস্ট ম্যানেজমেন্ট আছে, তারপরে হচ্ছে হিউম্যান এর আর কি আছে, ইন্ডাস্ট্রিয়াল মানে পলিউশন আছে, এরকম করে মোর দেন 3 আছে। যখনই 3টার বেশি থাকবে তখনই পয়েন্ট আকারে লেখা উচিত। তাহলে আবার মনোযোগ দিয়ে শুনেন, কখন আপনি সাব প্যারা ইউজ করবেন, যদি ইস্যু মোর দেন 3 অর মোর দেন 3 থাকে। মিনিমাম কয়টা প্যারাতে আপনি নাম্বারিং পয়েন্ট ইউজ করবেন, 2 থেকে 3টা। আশা করি বুঝা গেছে। তথ্য উপাত্ত দিতে হবে, সেটার ক্ষেত্রে এই যে মনে রাখেন, যারা কালার টালারের কথা বলতেছেন, যখন আপনি তথ্য উপাত্ত লিখবেন বা আর চার্ট, এই চার্ট আঁকবেন, এটা পেন্সিল ইউজ করবেন, পেন্সিল। কমপক্ষে 10টা এস এর জন্য 10টার জায়গায় আপনি 12টা করেন, আমি এখন 12টা লিখছি না, 12টা এস এর জন্য আপনি ডাটা রেডি রাখবেন, টেবল ফিগার কলাম ব্যবহার করতে পারবেন আপনি। এটা হয়তো পরীক্ষার হলে আপনার কঠিন হবে, বার আপনি পারবেন, এটা কঠিন হবে, এটা পারবেন। পাই চার্ট পারবেন, পাই চার্ট তো খালি গোল্লা দিয়ে এরকম দাগ দিয়ে, এই যে দেখেন কালার কিরকম করবেন, একটা এরকম 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 দিলেন, আর একটা হচ্ছে যে খালি রাখলেন, আর একটা এরকম সোজা দিলেন, সোজা দিয়ে এরকম 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 দিলেন, তাহলে তারপর এখানে নিচে কালার উল্লেখ করে দিবেন, এটা মানে এটা বুঝাইছি, এটা মানে এটা বুঝাইছি, এটা বলা যায় পাই চার্টে কোনটা কত পার্সেন্ট। তারপর টেবল উইথ সোর্স, এই দেখেন এই যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স মানে বিবিএস, সোর্স দিতে হবে, এগুলো আগে বলছি, জাস্ট আরেকটু রিপিট করছি। কি কি সোর্স হইতে পারে, নিউজ পেপার সোর্স হইতে পারে, জার্নালের সোর্স হইতে পারে, ইউএন, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়েবসাইট, উইকিপিডিয়া, বুক, বিবিএস, বিআইডিএস, এদের সোর্স ইউজ করা যাবে। এবার পৃথিবীর যে কোনো নিউজ পেপার, পৃথিবীর যে কোনো জার্নাল, ইউএন এর যে কোনো সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংকের যে কোনো অঙ্গ, যে কোনো ওয়েবসাইট, উইকিপিডিয়া, যে কোনো বই, যে কোনো এক্সপার্টের কথা, যেমন গ্রেটা থুনবার্গ বা এই টাইপের কথাবার্তা ইউজ করা যায়।
এবং ডাটা ইন্টারপ্রিটেশন করতে পারতে হবে। মানে ধরেন আপনি একটা টেবলে দিলেন যে এরকম এরকম এত সালে এটা ছিল, এত সালে এটা ছিল, মানে এই লোক বিজনেসে বা ফ্রিল্যান্সিং এর বাংলাদেশে অবস্থা ছিল প্রথমে এরকম 2020 সালে, মানে ফরেন রেমিটেন্স আসছে কত, 10 কোটি টাকা, 10 কোটি, মানে ধরেন $5 লাখ। 21 সালে যা একটু কমে গেছে অথবা বেড়ে গেছে, কারণ কোভিড এর সময় প্রচুর কাজ ওয়ার্ক ফ্রম হোম থেকে হয়েছে, এই কারণে 2021 সালে যা এটা হয়ে গেছে $15 লাখ। এটা তাইলে আমরা এই যে ডাটা ইন্টারপ্রিটেশন করি না, ওই যে ইয়াতে আপনার কিসের মধ্যে, যেমন এই যে আইএলস এর রাইটিং এর মধ্যে, বা আমি চাইলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণও দেখাতে পারবো। রিসেন্টলি আমি একটা রিপোর্ট লিখছি পিকেএসএফ এর, ওখানে ডাটা ইন্টারপ্রিটেশন দেওয়া আছে। আপনি বলবেন যে মানে যদি এরকম বাড়তে বাড়তে থাকে পরের বছর আরো বাড়ে, তখন আপনি বলবেন যে উই সি অ্যান আপওয়ার্ড ট্রেন্ড অফ কামিং রেমিটেন্স, হ্যাঁ, বিকজ অফ ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং এর কারণে আপনার এই ইয়া বাড়তেছে। তবে ধরেন এখানে একটা ইয়া হইতে পারে, ফ্লাকচুয়েটও হইতে পারে। ধরেন ডাটা কোনো কারণে আপনার কোনো বছর ইনকাম কমে গেছে, কেন কমছে বলবেন, ধরেন এটার কারণে বাড়ছে। মানুষের যদি বিজনেস এন্টারপ্রিনারশিপ নিয়ে কিছু আসে, আপনি বলবেন যে সে যখন শুরু করছে তার প্রথমে ভালোই লাভ হয়েছিল, হি গট এই পরিমাণ, মানে 3 লাখ টাকা প্রফিট করছে, কিন্তু ইন 2019, 20 and 21 মানে বিজনেসের অবস্থা করুণ হয়েছে এবং এটা ফ্লাকচুয়েট করছে। মানে উই সি দ্য ট্রেন্ড অফ ফ্লাকচুয়েশন, অথবা উই সি দ্য ফ্লাকচুয়েশন ইন বিটুইন 2029 and 2023, অ্যান্ড 2023-এ গিয়ে সেটা আবার বেড়ে গেছে। এই টাইপের কথাবার্তা, এটা বলে ডাটা ইন্টারপ্রিটেশন। উদাহরণ চাইলে দেখাইতে পারি, কিন্তু এখন কি উদাহরণ এত সময় আছে? আচ্ছা দেখাই একটু। যেমন ধরেন আমার রিপোর্ট, নিজের রিপোর্টেই দেখাই। মহিন মিল, আচ্ছা এ ধরেন এটা এটা আমি লিখছিলাম কত ইয়াতে, কিছু লেখা কিছু এডিট করা। এই যে দেখেন এই যে এই ডাটাটা যেমন এই যে 19-20 সালে তার এই অবস্থা এরকম ছিল, তখন আমরা কি লিখছি, দ্য ফিগার শোস দ্য এক্সটেন্ট টু হুইচ রাকিবুল সাকসেসফুলি ইনক্রিজড আউটপুট প্রোডাকশন, হিজ আউটপুট ওয়াজ 9 লাখ। 2018 সালে আউটপুট ছিল 9 লাখ, হ্যাঁ, which has substantially increased in 2.45 লাখ in 2022 সালে. Along with his production level, his sales revenue percentage has also increased over the years, except the initial corona pandemic in 2020. এই যে এখানে কমছে, এই দেখেন এই 18 সাল থেকে 19 সালে একটু বাড়ছে, আবার 20 সালে কমা গেছে যায়া 21 সাল থেকে আবার বাড়া শুরু করছে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে টেবল যখন ইউজ করছি, এই যে ক্যাপিটাল স্ট্রাকচার, মানে ডেপ্ট এন্ড ইকুইটি ওভার দ্য ইয়ার্স, এখানে কি বলছি 1922 সালে দেখা যাচ্ছে 2022 সালের রাকিবুল অ্যাচিভ সিগনিফিক্যান্ট সেলস টোটালিং এত লাখ, কিন্তু ইন দ্য অনগোয়িং 2003-তে অনগোয়িং ইয়ারে হি হ্যাজ অলরেডি সোল্ড ফিশ অফ এত লাখ টাকার উইথ অ্যান এস্টিমেটেড রিমেইনিং অফ এত। হি স্টার্টেড উইথ 5 লাখ, 5 লাখ টাকা দিয়ে শুরু করছে, নাও ক্যাপিটাল হচ্ছে 15 লাখ। হি টুক অগ্রসর লোন ফ্রম ফোর টাইমস ফ্রম 2018 টু, মানে সে লোন নিচ্ছে 4 বার 2018 থেকে 22, এইটাই এখানে ব্যাখ্যা করা আছে। দিস ইজ কল্ড ডাটা ইন্টারপ্রিটেশন। বুঝা গেছে? এরকম আরো আছে উদাহরণ, এই যে দেখেন যেমন এইখানে কি এই ডাটাটা আবার অন্যরকম। এই যে এখানে আবার শুধু প্রথমে আপওয়ার্ড ট্রেন্ড এবং এই যে ট্রেন্ডটার কথা বলা হয়েছে, বুঝছেন? এগুলা ডাটা ইন্টারপ্রিটেশন। আপনারা চাইলে এরকম রিপোর্ট আমি শেয়ারও করে দিতে পারবো, এরকম আমার কাছে ফুল রিপোর্ট আছে, তাই এটা আপনি এমনি বিভিন্ন জায়গায় সার্চ দিলেও পাবেন। তো এটা আমি যেটা বলতে চাইতেছি, আপনারা ডাটা যখন বলবেন এটার ইন্টারপ্রিটেশন থাকতে হবে। আচ্ছা গেল ডাটা, হ্যাঁ, ডাটা ইন্টারপ্রিটেশন আশা করি ক্লিয়ার না? এবার আসেন, হাউ মেনি কোটস শুড বি গিভেন, কয়টা কোট দিতে পারবেন আপনি? একটা দিতে পারেন, দুইটা দিলে ভালো, ম্যাক্সিমাম তিনটা, নট মোর দ্যান দ্যাট। তিনটা, দুইটা আমি দুইটার পক্ষে আর কি, এর বেশি না। বেশি কোট দিলে আবার কোটময় হয়ে যাবে। কোট দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রায়র প্লেসড
আগে থেকে বলে উক্তি ব্যবহার করা, আর একটা হচ্ছে অ্যাব্রাপ্টলি, আগে থেকে না বলে উক্তি ব্যবহার করা। মেনশন দ্য নেম, কে এই কোডটা বলছে, হু সেড দিস, এবং আপনি এই কোডটা কেন ইউজ করলেন এখানে, জাস্টিফাইড। যেন গ্রেটা থুনবার্গ আমি কেন ইউজ করছি আপনারা বুঝছেন, যে পৃথিবীর তাপমাত্রার এই অবস্থা, বিশ্বর লিডাররা তারা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট দেখাচ্ছে, কিন্তু তারা এই যে আমাদের যে প্রাণীরা এক্সটিংশন হয়ে যাচ্ছে, আমাদের যে অবস্থা করুণ হয়ে যাচ্ছে, কোস্টাল এরিয়া ডুবে যাচ্ছে, সেদিকে তাদের কোনো খবর নাই। হাউ ডেয়ার ইউ। এটা পিওরলি কানেক্টেড টু ক্লাইমেট চেঞ্জ, এন্ড দ্য গার্ল ইজ ফাইটিং ফর underdeveloped and developing countries who are the most prone to natural disasters, অথবা যারা হচ্ছে more prone to submerging। তাহলে আপনি কেন, এটার কি ইফেক্ট, এই যে কোডটা ইউজ করলেন, এই যে যখন তানজিন যখন ইউজ করছে সে বলে দিছে এই কোডটা কেন গুরুত্বপূর্ণ, বা কেন সে মিলাই ফেলছে এটার সাথে, এরকম মিলাই ফেলতে হবে। এবার আসেন কোন কালার ইউজ করবেন, কোথায় কালার ইউজ করবেন। মনে রাখবেন আপনি তিনটা ঘটনা ইউজ করতে পারবেন। এক হচ্ছে যে নর্মাল লেখার সময় কালো কলম, তারপরে বারটার এগুলো আঁকার জন্য পেন্সিল, আর হচ্ছে যে হাইলাইট করার জন্য অনলি ব্লু কালার। কে কোন কালার বলছে, সবুজ মবুজ হলুদ, অনেকে অনেক কথা বলবে, কোনো কথা শুনবেন না, যেটা বলছি এটা খালি ব্লু ইউজ করবেন, নাথিং, অন্য কিছু না, মনে থাকে যেন, শুধু ব্লু, শুধু ব্লু। কোন কোন জায়গায় কালার করবেন, এই যে প্যারা টাইটেল যখন দিবেন ওই টাইটেল আপনি কালার করতে পারবেন। তার প্যারার নিচে এই যে সাব সেকশন যেগুলো আছে, সেমি টাইটেল যেগুলো, এই যে ইন্ডেন্টিং করা, মানে একটু সাইড থেকে শুরু করা, এই যে এটা ইন্ডেন্টিং, ওইটা কালার করতে পারবেন। সোর্স, যখন ডাটা টেবল ইউজ করবেন, একটু আগে দেখাইছি, এই যে টেবলের নিচে যে সোর্স লিখবেন না, সোর্স কালার করতে পারবেন। কোট, এই যে কোট ইউজ করবেন, এটা কালার করতে পারবেন। তারপরে কোন ফ্রেজ আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হইছে, মানে ধরেন ক্লাইমেট চেঞ্জের কোন গুরুত্বপূর্ণ ফ্রেজ, সেটাকে, বা যে কোনো ইয়ার গুরুত্বপূর্ণ ফ্রেজ, সেটাকে হাইলাইট করা যাবে। কোন কোন জায়গায় আন্ডারলাইন করা যাবে, করবেন সাধারণত, যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি আন্ডারলাইন করতে পারবেন। ইয়ার, সাল আন্ডারলাইন করতে পারবেন। নাম্বার, যে কোনো নাম্বার আপনি আন্ডারলাইন করতে পারবেন। নাম আন্ডারলাইন করতে পারবেন। অ্যামাউন্ট আন্ডারলাইন করতে পারবেন। ইন্ডেন্টিংটা কি আমি একটু দেখাই। এই যেমন দেখেন, এটা হচ্ছে ইন্ডেন্টিং। এই যে আমি একটু লাইনটা এখান থেকে শুরু করলাম, পয়েন্টটা এই যে দেখেন, দিস ইজ কল ইন্ডেন্ট, ইন্ডেন্টিং। আশা করি বুঝা গেছে, ক্লিয়ার সবার এই পর্যন্ত? কোনো প্রশ্ন আছে? এবার আশা করি আজকে অনেক প্রশ্ন থাকতে পারে, যেহেতু এসে নিয়ে অনেক প্রশ্ন থাকবে। প্রশ্ন থাকলে বলেন। সাজেশন আমাদের দেয়া শেষ। তারপরে আপনাদের এটা আমি পিডিএফ করে দিলাম না, ডিরেক্ট দিয়ে দিছি। কোথায় দিব? টেলিগ্রাম গ্রুপে দিব। সাজেশনও দিয়ে দিচ্ছি। এখানে সাজেশন কিছু হচ্ছে ক্লাস দেখলে পাবেন, আবার কিছু হচ্ছে আপনি এই যে রিসেন্ট ইস্যুতে আমি যেগুলো হলুদ করে দিছি, এগুলা টেলিগ্রাম গ্রুপে দিব আপনাদেরকে। রিসেন্ট ইস্যু দিয়ে দিছি, ক্লাইমেট চেঞ্জ দিয়ে দিছি, আর গত ক্লাসের এই যে পুরা ইয়াটা আনসারটা দিয়ে দিছি। আর একজন প্রশ্ন করছেন যে লাস্ট এক্সামগুলার ট্রান্সলেশন কি কঠিন ছিল? আমি প্রশ্ন দেখি নাই। কঠিন ছিল ট্রান্সলেশন? রিদি শিউলি বলছে এটা করাই দেওয়ার জন্য। আপনারা কি বলেন, এটা কি করানোর দরকার আছে? এই যে লাস্ট এক্সামগুলার কোশ্চেনগুলার ট্রান্সলেশনগুলো সলভ করে দিলে ভালো। লাস্টেরটা কঠিন ছিল, কোনটা সলভ করার দরকার আছে? আর যে জিজ্ঞেস করছেন যে আমি কোনো ইয়া দিছি নাকি, এই যে দিছি, এই যে এটা গুগলে এই টাইটেল দিয়ে ডিলিস্টার দিয়ে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। আচ্ছা, ওটা সলভ দিলেই হবে। আর নেক্সট কোন ক্লাস যদি আমি নেই, বেসিক্যালি আপনারা কিসের উপরে ক্লাস চান সবাই বলেন, সবাই আনসার দেন। পারবেন, কারণ এরপরে তো আপনি একটা যেটা যে ইয়াটা ইউজ করবেন তানজিন, ওটাতে তো আপনি এমনি একটা প্যারাগ্রাফে দেয়া উচিত, কিন্তু না দিলেও কোনো অসুবিধা নাই, মাল্টিপল প্যারাগ্রাফ ইউজ করতে পারবেন। যেন আপনি কোড দিলে তো আপনি আরেকটা প্যারা আসতেই হবে, ঠিক না? আপনি যখন ডেফিনেশন দিবেন আরেকটা প্যারা আসতে হবে, ডেফিনেশন আপনি সেম প্যারার মধ্যে দিতে পারবেন না, সুতরাং মাল্টিপল প্যারা ইউজ করা যাবে। তানজিন সবাই বলেন, যদি ক্লাস আর আমি নেই তাহলে কিসের উপরে ক্লাস চান আপনারা? একজন বলছেন এসে। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। একজন সামারি রাইটিং প্র্যাকটিস। আর
আর কারো কোনো মন্তব্য? ট্রান্সলেশনের পক্ষে কেউ নাই? ট্রান্সলেশন এসে করলে আপনারা কোন এসেটা করতে চান এই 12টার মধ্যে বলেন? যদি এসে নেই, তানজিন কোন এসে করতে চান? মিডল ইস্ট ক্রাইসিস। রিরাইটিং কনস্টিটিউশন লিখলে অনেক পরে লিখতে হবে, কারণ এটা নিয়ে কি হয় আমরা তো এখনো জানি না। মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে চেষ্টা করলে লেখা যাবে, সমস্যা নাই। মানে কিছু প্যারা আমরা ক্লাসে করাইলাম, আপনারা লিখলেন, আমি ভুল ধরাই দিলাম, এই টাইপের ঘটনা ঘটবে আর কি। আপনারা হচ্ছে, আমি একটা বাড়ির কাজও দিই আপনাদেরকে ছোট, মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে আপনারা হচ্ছে যে জমা দেন, এরপর আমিও করব, দেখি যদি এসের ক্লাস নিয়ে এটা করাবো, ট্রান্সলেশন করাইলে কি করাবো, আই উইল ডিসাইড। আর সামারি প্র্যাকটিস করাইলে আমি হচ্ছে ডেইলি স্টারের রিসেন্ট কোনো আর্টিকেল থেকে করাই দিব সামারি প্র্যাকটিস, অথবা কোনো কম্প্রিহেনশন একটা পড়ায়া সেটা থেকে সামারি প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ যদি। তবে অফিসিয়াল ক্লাস আজকে শেষ, এটা মাথায় রাখবেন, এটা বারবার বলে দিছি। কোর্সের যে ক্লাস, বেসিক ক্লাস আজকে শেষ, বাকি ক্লাসটা আপনাদের টেলিগ্রাম গ্রুপের পরে চাহিদার উপরে নেওয়া যাবে। তো আর কারো কোনো প্রশ্ন আছে? মিডল ইস্ট ক্রাইসিসটা আমি এখানে লিখে দেই। আচ্ছা, লাস্টের দিকে রিসেন্ট ইস্যু নিয়ে, হ্যাঁ দেখি এটা করা যাবে। আচ্ছা, এই যে মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে ইন বিটুইন আপনারা মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে একটা রচনা দাঁড় করাইতে পারেন, যেন প্যারাগ্রাফ প্ল্যানিং করবেন, তারপরে ইন্ট্রো দিয়া একটা এসে সাবমিট করেন আমারে, সবাই চেষ্টা করেন, তারপরে আমিও দেখি ইনশাল্লাহ করাই দেওয়ার চেষ্টা করব। মানে কিছু জিনিস ভুল ধরা দেওয়ার চেষ্টা করব, বা ওইগুলা নিয়ে ক্লাসে আলোচনা করব, বা নতুন আর কি আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। যদি এসের ক্লাস নিই তাহলে মিডল ইস্ট ক্রাইসিস, ওকে ডান। সেকেন্ড হচ্ছে যদি সামারির ক্লাস নেই, তাহলে সামারি ওই যে এসে লিখলে আপনি ওই যে ফিচার রাইটিং টাইটিং হয়ে যাবে, তাহলে ফিচার রাইটিং এর ক্লাস আর করার দরকার নাই। তাহলে হইতে পারে একটা এসে এর ক্লাস, আর একটা সামারির ক্লাস, আর একটা ট্রান্সলেশনের ক্লাস। আর যদি এইগুলা ক্লাস মিসিং হয় কোনো কারণে কোনোটা, বা একটা হইতে পারে, তিনটার মধ্যে মাস্ট হবে আশা করি। আর একটা হইলো শেষের দিকে গিয়ে যে রিসেন্ট ইস্যু নিয়ে হয়তো একটা আলাপ হইতে পারে, তানজিন যেটা বললো। আর ওরকম কোনো আলাদা বই আমার জানা নাই এরকম আছে নাকি, এটা আপনার নানা পড়াশোনা ডেইলি স্টার বা লিটারেচার পাতা বা অন্যান্য কিছু পড়লে আপনার এটা ডেভেলপ হবে, এরকম কোনো কিছু নাই যে আপনার পরের দিন এরকম কিছু বই পড়বেন আপনি পরের দিন লিটারি ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন, এটা সম্ভব না সিফাত। এটা হচ্ছে দীর্ঘদিনের প্র্যাকটিসের ব্যাপার, আপনার পড়াশোনার ব্যাপার। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার কখন দেখা হবে আপাতত জানি না, কালকে থেকে আমি হচ্ছে প্রিলির লিটারেচারের হয়তো ক্লাস টাস নিব 13 তারিখ থেকে। আর হচ্ছে যে রিটেনের কিছু 47 ক্লাস আছে, এগুলা শেষ করে মোটামুটি আপনাদের আপাতত ক্লাস অফ। পরে আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমার সাথে কনভারসেশনে আসতে পারেন, যেটার উপর ক্লাস দেওয়া যায় ওটা নিয়ে আমরা কথাবার্তা বললা ক্লাস দিব, সেটা পরে দেখা যাবে। তো অফিসিয়াল ক্লাস আজকে মোটামুটি এসে দিয়ে শেষ হইলো আর কি। আর প্র্যাকটিস যেটা বললাম, ট্রান্সলেশন, সামারি রাইটিং আর হচ্ছে এসে, এটা নিয়ে আমি চিন্তা ভাবনা আছে, দেখা যাক শেষের দিকে আপনাদের পরীক্ষা কাছাকাছি আসুক বা পরের সপ্তাহে কি করা যায় দেখি। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য সবার জন্য শুভকামনা, ভালো করে পরীক্ষা দিবেন, এবং এর মধ্যে ইন বিটুইন ইনশাল্লাহ আবার কথা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।